ওকে, আসসালামু আলাইকুম। তো এতক্ষণ ধরে আমি যেটা বললাম, প্রথম কথা হলো তোমরা যারা পরীক্ষা দাও নাই, তো পরীক্ষা দেয়া তুমি যদি ভুল ক্রমেও আমার এই কণ্ঠ শোনো যে তোমার এই পরীক্ষা দেওয়ার কথা বলছি, এটা তোমার জন্য আমানত, তুমি পরীক্ষা দিতেই হবে। ওকে, পরীক্ষা দেওয়ার পরে দেখবা যে কোনটা কোনটা ভুল হয়েছে। যেমন আজকে আমার এই ক্লাসের আগেই যারা যারা প্রশ্ন করতেছে যে এটা এটা বুঝো নাই, তখন আমরা ডিসকাশন করতে পারি। এই যে একটা প্রশ্ন কি ছিল না, শেক্সপিয়ার লিখেন নাই কোনটা, তাহলে বুর্জোয়াস ড্রামাটা বুঝে বললাম। আবার বলা যে শেক্সপিয়ার কি প্রিডিসেসর না কন্টেম্পোরারি, অবশ্যই কন্টেম্পোরারি, কোনো সন্দেহ নাই। শেক্সপিয়ার এবং ক্রিস্টোফার মার্লো সমসাময়িক, একই সালে তাদের জন্ম এবং তাদের ইয়ারও। কিন্তু শেক্সপিয়রের যে শেক্সপিয়র হয়ে উঠলেন, এটা কি ক্রিস্টোফার মার্লো মারা যাওয়ার আগে না পরে সেটা বলো। নাট্যকার শেক্সপিয়রকে আমরা ক্রিস্টোফার মার্লো মারা যাওয়ার আগে না পরে সেটা বলো। পরে। পরে। 29 বছর বয়সে, মনে রাখবা, 29 বছর বয়স পর্যন্ত শেক্সপিয়রের আমরা লন্ডনের নাট্য জগতে শেক্সপিয়র নামের কোনো প্রতিভার সন্ধান আমরা পাই নাই। সেখানে এক, মানে, আধিপত্য যিনি যার ছিল, তিনি ক্রিস্টোফার মার্লো। তিনি এবং ক্রিস্টোফার মার্লো নাটকের ভৃত্যের অভিনয় করতো, তিনি খুব প্রভাবিত ছিলেন ক্রিস্টোফার মার্লো দ্বারা। 29 বছর বয়সে যখন তাকে রস ডাইকা নিয়ে গেলো, তিনি কোথায় নিয়ে তাকে গুম করে মাইরা ফেলা হইলো। তারপরেই ধূমকেতুর মতো উদয় ইংল্যান্ডের নাট্য জগতে। আই কেম আই সয়, তিনি দখল করে ফেললেন পুরো জগৎ। তার নাম উইলিয়াম শেক্সপিয়র। তাহলে তিনজনের মধ্যে প্রথমে ইংল্যান্ডের নাটকের মধ্যমণি ছিলেন ক্রিস্টোফার মার্লো, তারপরে উইলিয়াম শেক্সপিয়র, তারপরে বেন জনসন। শেক্সপিয়র যখন মারা যান, তখন শ্রেষ্ঠ নাট্যকার হন বেন জনসন। লাইনটা আরেকবার কি বলবা? ইংল্যান্ডের প্রথম তিনজন বিখ্যাত ছিলেন নাটকের জন্য। প্রথম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। ক্রিস্টোফার মার্লো 29 বছর মৃত্যুর পরে, তারপর আছে শেক্সপিয়ারের মৃত্যুর পরে আসছে, কে জানি আসছিল স্যার? বেন জনসন। বেন জনসন। আমরা পড়বো এলিজাবেথন পিরিয়ডে, যখন আবার যাব তখন আবার পড়বা। বেন জনসন হলো এভরি ম্যান ইন হিজ হিউমার, কমেডি অফ হিউমারের জনক তিনি। এভরি ম্যান ইন হিজ হিউমার, এভরি ম্যান আউট অফ হিজ হিউমার, সাইলেন্ট ওম্যান, ভলপুনি। তো যাই হোক, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ অনেকে 87, 83, মানে 78, 80-র মধ্যে যাদের নাম্বারটা আছে, আই এম হ্যাপি। আর যারা কেন ভুল হয়েছে, দুই একটা যে ভুল করছো, এটাও নিশ্চয়ই তুমি, মানে, বুঝতে পারছো যে ভুলটা কোথায় হয়েছে। ক্লিয়ার না? আহ, পরীক্ষা দিয়ে তুমি হ্যাপি ফিল করছো কিনা? স্যার জি স্যার, হ্যাপি তো ফিল করছি, কিন্তু স্যার প্রবলেম হচ্ছে কি স্যার, কমপ্লিট করতে পারি নাই। আর ওই ট্যাগ গুলো ভুলে যাই, এখানে আরেকবার পড়তে সমস্যা নেই, হবে আমার। আবার পড়বা, দ্বিতীয়বার পড়বা, তৃতীয়বার পড়বা, দেখবা যে আস্তে আস্তে আপন হয়ে যাবে। এই যে একটা গল্প জোড়াই দিছি, ক্রিস্টোফার মার্লো, শেক্সপিয়র, বেন জনসন, নাম শুনলা না? শুনতে শুনতে দেখবা যে ইয়া হয়ে গেছে। আবার মনে রাখবা, ইংলিশ লিটারেচারটা আমি আত্মাহিয়াতুর মতো বলি। আত্মাহিয়াতুটা কি খুব সহজ ছিল? দোয়া কুনুত কি খুব সহজ ছিল? না স্যার। কিন্তু গড় গড় করে কেন বলতেছে বলো? পড়তে পড়তে। আরবিতে আমরা প্রচুর শব্দ বলি যেটা আমরা জানি না। সুবহানা রাব্বিয়াল আলা অর্থই বুঝি না, রাব্বানা লাকাল হামদ অর্থই বুঝি না, কিন্তু অনর্গল সবাই বলতে পারি। কেন? কারণ এটা ভিন্ন ভাষা, বারবার আমি রিসাইট করে আমার আপন করে ফেলছি। হ্যাঁ। হাইয়া আলা সলা মানে অর্থ বুঝি না, কিন্তু এমনি বুঝি হাইয়া আলা সলা বলে দাঁড়াইতে হবে। ওই মসজিদে তো হাইয়া আলা সলা হাইয়া আলা সলা বললে দাঁড়াই না আমরা। কিন্তু হাইয়া আলা সলা কিন্তু আমরা অনেকে হাইয়া মানে কি জি সলাৎ অর্থ বুঝি। হ্যাঁ, স্যার। হ্যাঁ, 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 তাই না? কিন্তু তাহলে বোঝা যাবে যে ইংলিশ লিটারেচারটা যেহেতু আমাদের আপন না, এগুলো শুনতে শুনতে কথা শুনতে, ওই যে ক্লাসের আগে গ্রুপ স্টাডি চলতেছে, ওই যে আবারও রিপিট করলো, আবারও গল্প সাজায় সাজায় বলতেছে, দেখবা যে তোমার কাছে আপন আপন মনে হবে। শুনতে শুনতে ঠিক আছে, তুমি ক্লাস মিস করো না, ক্লাস শুনলে রেকর্ডিংটা ইয়ে করো না। স্যার, হুম। স্যার অর্ডিনারি ম্যানের বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন একবার। অর্ডিনারি, হাই র্যাঙ্কিং শেক্সপিয়রের ম্যান। চরিত্রগুলা ছিল এক্সট্রা অর্ডিনারি। হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, কিং লিয়ার, জুলিয়াস সিজার, রোমিও আর জুলিয়েট, অ্যান্টোনিও ক্লিওপেট্রা, একজনও কি তোমার সাধারণ পরিবারের কিনা সেটা বলো। অল না আর স্যার। রয়্যাল। হুম। ওকে, আমার একজন চাচা মারা গেছেন, হ্যাঁ, আমি একটু একটা ফোন রিসিভ করি, হ্যাঁ।
ওকে, হ্যাঁ। তো শেক্সপিয়ার বাদে যদি অন্য কোনো লেখকের ক্ষেত্রে ট্র্যাজেডির হিরো আসে, তাহলে কি স্যার অর্ডিনারি দাগাবো কিনা? শোনো, আমি বলি একটা কথা পরিষ্কার ভাষায় তোমার আমি বলি। উম অন্য সবাই অর্ডিনারি এক্সট্রাঅর্ডিনারি সবাই নিয়ে লিখছেন, কিন্তু শেক্সপিয়রের একটা নাটকও দেখাতে পারবে না যেখানে তুমি কি হ্যামলেট মনে করো, হ্যামলেট রয়্যাল পরিবার না? সব রয়্যাল পরিবার তো। এরপরে ম্যাকবেথ রয়্যাল পরিবার, ওথেলো রয়্যাল পরিবার, মানে যেহেতু এখানে ইয়ে আছে তোমার মানে এক্সট্রাঅর্ডিনারি, তাই না? তারপরে তোমার কিংলে জুলিয়াস সিজার রয়্যাল পরিবার। তারপরে ধরো প্রেমের অ্যাজ ইউ লাইক ইট, অ্যাজ ইউ লাইক ইট দেখছো, ডিউক সিনিয়র, এখানে তো রয়্যাল পরিবার রাজকীয়। তারপরে ধরো ধরো কমেডি অফ এরর্স ধরো, ও মানে একদম অলমোস্ট সব তোমার একেবারে একদম সাধারণ আমজনতার ইয়া না, গল্প না। তো তাহলে আমরা ট্র্যাজেডি হতে হলে কি এক্সট্রাঅর্ডিনারি হতে হবে? না না না, শেক্সপিয়রের রচনাগুলা চরিত্র অর্ডিনারি ছিল না, মানে একদম ধরো হিমু মিসির আলিনী ছিল না। যারা ছিল তাদের ব্যাকগ্রাউন্ড অনেক উঁচু বংশীয়, এটা বুঝছো কিনা? অনেক নাটকের আছেন তারা অর্ডিনারি, কিন্তু শেক্সপিয়র কোনো এই কারণটা কি তোমার 30 সেকেন্ডে বলে রাখি। ওই সময়ের মধ্যে রচনা মানে নাটক সাহিত্য রচনা শিল্পকর্ম এগুলো পড়ার লোক ছিল অভিজাত সম্প্রদায়ের লোক। সাধারণ মানুষ এই তো তাহলে হয়ে গেছে, আজকাল রোমান্টিক পিরিয়ডে পড়লে বুঝবা। এই তো আসলে তোমার কেন শেক্সপিয়রের মূল গ্রাহক ইয়া ছিল, কি ছিল বলো? অভিজাত নাগরিক ছিল। অভিজাতরা কেন ছিল এখনো বুঝবা, চলো রোমান্টিক পিরিয়ড পড়লে বুঝবো। তো রোমান্টিক পিরিয়ডের প্রথমে আমি একটা ভূমিকা লিখছি, যে কথা না বললেই নয়, ফরাসি বিপ্লব, উত্তাল ইউরোপ এবং ইংরেজ রোমান্টিক যুগ, এই একটা শিরোনাম। হ্যাঁ, তো প্রথমত মনে রাখবা যে এই আমি এখানে যেটা বুঝাইতে চাইছি, এই রোমান্টিক পিরিয়ডের মধ্যে রোমান্টিক পিরিয়ডের মনোযোগ, কেউ অন্য মানুষ কেউ না, আমি এখানে অনেক গুরুতর কথা বলবো। রোমান্টিক পিরিয়ডের ঠিক কিছুদিন আগে 1798 সালে আমরা জানি বইটা লিরিক্যাল ব্যালান্স এর মাধ্যমে রোমান্টিক যুগের যাত্রা শুরু, কিন্তু তার আগে একটা বিপ্লব হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ দিকে। কোন দেশে এটা? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, ফ্রান্স রেভলিউশন, ফ্রান্সে 1789 সালে ফ্রান্সে যে বিপ্লব হলো, এই বিপ্লবে একদম পুরা তালমাতাল পরিস্থিতি, তাই না? মেসাকার, মানে চারিদিকে সব মানে কাঁপছে আরব বসন্তের মতো। তো এখন এটা ধরো এটার প্রভাব, এই যে লিবার্টি, এই যে আমি আমার মানে নিজের ভেতরে একটা মানুষ এই যে স্বাধীনতা বোধ খুঁজে পাচ্ছে, আমি যে আজকের, আগে তো মানুষ কথা বলতে পারতো না, এই যে মানুষের ভিতরে যে স্বকীয়তা ফুটে উঠছে। ওকে, এখন কি হলো তোমার এখন কি, তো এটা হলো রাজনৈতিক একটা বিষয়। এরপরে তোমার ইতোমধ্যে যখন রোমান্টিক পিরিয়ড চলতেছে, ফ্রান্সে কিন্তু একজন মহানায়ক আছেন, কি সেটা বলতে পারবা? স্যার লেবুনিয়ন। নেপোলিয়নের যুগ, এক পাশে ইংল্যান্ডের রোমান্টিক যুগ, ওই পাশে নেপোলিয়নের মতো একজন মানে কিংবদন্তি সেনাপতি মানে শাসকের যুগ চলতেছে, নেপোলিয়ন। হ্যাঁ, ওকে। আর নেপোলিয়নের আমলেও আর ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে তো আমি বলছি সবসময় একটা কি ছিল, ইংল্যান্ড আর ফ্রান্সের মধ্যে একটা সবসময় একটা কি ছিল না বলো তো, বন্ধুত্বপূর্ণ না শত্রুতাপূর্ণ? যুদ্ধ ছিল স্যার, তখন শত্রুতাপূর্ণ। এই যে নেপোলিয়ন কিন্তু একদিকে কিন্তু তার দেশ মানে বাড়াচ্ছে, কিন্তু কোনো মতেই কার সাথে বাইরে উঠতেছে না বলো? যে ইতালি, স্পেন, পর্তুগাল সবই জয় করছে। হ্যাঁ, ইভেন ওই সময় অস্ট্রিয়া তো এখন ইঁদুর হয়ে গেছে, ওই সময় তো অস্ট্রিয়া অনেক বড় একটা পাওয়ারের নাম ছিল, তাই না? অস্ট্রিয়া। হ্যাঁ, কিন্তু ইংরেজদেরকে কিন্তু পারেন না। ইংরেজদেরকে তিনি বলতেন যে ওই যে ম্যান অফ শপকিপার্স, কান্ট্রি অফ শপার্স, দোকানদারের জাতি তোমরা, তোমরা যেখানে গেছো সেখানে ব্যবসা বাণিজ্য দিছো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিছো, তারপরে দেশ দখল করে ফেলছো। বারবারই আক্রমণ করছেন, কিন্তু তিনি আলটিমেটলি পারেন নাই। তিনি যেমন দুইটা যুদ্ধেই পরাজিত হয়েছেন, একটা হলো ওয়াটারলুর, প্রথমে হলো ট্রাফালগারের যুদ্ধ, পরে হলো কি বলো ওয়াটারলুর যুদ্ধ। শোনো, তারপরে তো এটা হলো রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা জানলাম যখন ইংল্যান্ডে আমাদের ইয়া চলছে, ইংল্যান্ডে যখন কি চলছে বলো, কি চলতেছে না, মানে রোমান্টিক যুগ, তখন ইংল্যান্ড আর ফ্রান্সের ওই সময়ের যে কি বলেন এর নাম, মানে বৈশ্বিক যে উদ্দীপনাটা, মনে রাখবে লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। নজরুল কি বিদ্রোহী কবিতা আজকের এই সময় থাকলে লিখতেন কিনা আমারে বলো?
নজরুল কি আজকে বিদ্রোহী কবিতা এই যে এই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে থাকলে লিখতেন? মনে হয় না স্যার। না। লিখতেন যে মানে তিনি হয়তো বিদ্রোহিতা না লিখে জান্নাতি লিখতেন, তাই না? এই মানে এরকম ধরনের কিছু লিখতেন, মানে বা ধরো এ, এ, মানে অনেক বড় বড় রোমান্টিক মানে কবিতা লিখতেন স্যার এই হ্যাঁ সময়। হ্যাঁ 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 হ্যাঁ, মানে প্রধানমন্ত্রীকে হাইলাইট গ্লোরিফাই করে কবিতা লিখতেন, এরকম সিচুয়েশন। তো উম, ওই ওই সময়ের মধ্যে একেবারে লিটারেচার একটা উৎকৃষ্ট পরিবেশ ছিল। একসাথে অনেকগুলো কবি জনকে মানে একদম প্রতিভাধর অনেকগুলো কবি একসাথে জন্মগ্রহণ করছে। যেই ব্যাচে যেই ডিপার্টমেন্টে তোমার অনেকগুলো মেধাবী স্টুডেন্ট থাকে, ওইটা একটা ক্লাসিক ডিপার্টমেন্ট। ওই ধরো তুমি, আমি বলে রাখি, তুমি এসএসসি পর্যন্ত একটা ধাপ পড়ছো, এইচএসসি পর্যন্ত একটা ধাপ পড়ছো, অনার্সে পড়ছো, যেই স্টেজে তুমি সবচেয়ে ভালো স্টুডেন্ট পাইছো, দেখো ওইটাই তোমার উৎকৃষ্ট, তোমার জীবনের উৎকৃষ্ট যোগ। অস্বীকার করবা? ধরো তুমি এসএসসি পর্যন্ত কোন একটা জেলা স্কুলে পড়ছো, তুখুর স্টুডেন্ট ছিল এখানে, দেখো ওইটাই তোমার গোল্ডেন পিরিয়ড। অথবা তুমি অনার্সে এসে এরকম একটা জায়গায় পেয়েছো, সব এখানে মেধাবী, এইটাই তোমার জীবনের শ্রেষ্ঠ। বুঝছো না? তো আমরা পুরো যুগটা যদি বিবেচনা করি, এই এলিজাবেথেনের পরে রোমান্টিক যুগ অল্প সময়ের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের সমাহার। অতএব এটা অন্যতম একটা গ্লোরিয়াস পিরিয়ড এবং একদম হৃদয় নিংড়ানো একটা যুগ। তারপরে শোনো, এখন হোয়াট ডু ইউ মিন বাই রোমান্টিক, একটা আমার প্রশ্ন আছে। অর্থাৎ গোল্ডেন পিরিয়ড অফ লিরিক, এখানে লিরিক নিয়ে আমরা পড়বো, লিরিক নিয়ে, লিরিকের স্বর্ণযুগ দেখবো যে লিরিক্যাল ব্যালান্স লিরিক নিয়ে আছে। হোয়াট ডু ইউ মিন বাই লিরিক, এটাও একটু পরে বলতেছি। আচ্ছা, এখন আমার একটু বলো, উম এই লিটারেচারের দুইটা স্লোগান আছে, আর্ট ফর আর্ট সেক আর একটা হলো আর্ট ফর মেন সেক। বলো, আর্ট ফর আর্ট সেক আর আর্ট ফর মেন সেক এর মধ্যে পার্থক্য কি? আর্ট ফর আর্ট সেক আর আর্ট ফর মেন সেক পার্থক্য কি? ধরো, আর্ট ফর আর্ট সেক আর আর্ট ফর মেন সেক এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ বলো। আর্ট ফর আর্টস শিল্পের জন্য আরেকটা। কি কি সেটা? হ্যাঁ বলো, কি সেটা? হুম, কি সেটা বলো, আর্ট ফর আর্ট সেকটা কি? স্যার এটা অনেকটা ভালো লাগার জায়গা থেকে করার। আর্ট ফর আর্ট আর্টস হচ্ছে শিল্পের জন্য শিল্প, আর কি সেটা? আর্ট শিল্পের জন্য, ফর ম্যান শিল্পের জন্য শিল্পী? না না, করতে বা ওটাকে গ্লোরিফাই করার জন্য, আর হম, মানুষকে স্তুতিত বা মানুষকে এদিকে তাকাও। মানুষকে আর্ট, উদ্দেশ্য করে যে এটা হচ্ছে এদিকে এদিকে শোনো, আর্ট ফর। যেই লেখার পেছনে, যেই লেখার পেছনে উদ্দেশ্য থাকে, আমার এই লেখা, আমার এই সাহিত্যকর্ম রচনা পড়ার পরে মানুষ এই মেসেজটা পাবে, সে ভালো কাজ করবে, সে মানুষের প্রতি দয়াশীল হবে, সদয় হবে, হ্যাঁ, এই কাজটা করবে। যেখানে লেখকের ইন্টেনশন থাকে কোনো একটা ইনস্ট্রাকশন দেয়া, এটার নাম হলো আর্ট ফর ম্যান সেক, আর্ট ফর হিউম্যানিটির সেক। আর যেই সাহিত্যকর্মে লেখকের এমন কোনো নৈতিক উদ্দেশ্য থাকে না, অথবা তিনি কোনো ইনস্ট্রাকশন দিতে চান না, পাঠক তার নিজের মতো করে কেন একটা ইনস্ট্রাকশন নিয়ে যাবে, তার নাম হলো আর্ট ফর হিউম্যানিটির সেক। এই কিরে, যদি আবার একটু বলতেন। এতক্ষণ ধরে কি আমি আমার কথা কিছু শোনো নাই? শুনছি শুনছি স্যার। স্যার এদিকে শুনতে দেখো, পাচ্ছি তো, আবার ক্লিয়ারলি শোনা। ক্লিয়ারলি শোনো। আবার কি জন এআই কিটস থেকে বলছেন? একটা মেসেজ দিল, কি দিল বুঝলাম না। শোনো, জন কিটস বললেন যে এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। জন কিটস কি বললেন? এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। একটা সুন্দর বিষয় চিরকাল আনন্দদায়ক, আনন্দদায়ক। সুন্দর বিষয়টা কি? ইট আপ টু ইউ। সুন্দর বিষয় এই বিউটিফুল লেডি। আচ্ছা, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, চরমনায়ের পীর সাহেবের কাছেও কি এ থিং অফ বিউটি, তুই মনে করো যে কিনা বিউটিফুল নারী? একজন মাদক সম্রাট, তার কাছে থিঙ্ক অফ বিউটি কি? মাদক। একজনের কাছে রিলিজিয়ন, একজনের কাছে কান্ট্রি, একজনের কাছে কি বলো প্যাট্রিয়টিজম, একজনের কাছে পিতামাতা, একজনের কাছে গার্লফ্রেন্ড। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। জন কিটস কিন্তু থিং অফ বিউটিটা কি এটা বলে দেন নাই। আমার কথা বুঝছো কিনা? তাহলে মানে এই আর্ট ফর আর্ট সাইক হলো যেখানে ইন্টেনশনালি কোনো ইনস্ট্রাকশন দেন না, সেটা আর্ট ফর আর্ট সাইক। আর
বাকি সব ওথেলোর মধ্যে তুমি দেখো তিনি বুঝেছেন যে সন্দেহ করে এই কাজ করবা, শেষ। আর্ট ফর ম্যান সেক। প্যারাডাইজ লস্টের মধ্যে বললেন টু টু জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান। প্যারাডাইজ লস্টের মধ্যে তিনি বললেন যে মানুষ বিচার, সরি, শয়তান অপরাধ করছে, ধপাস করে নরকে ফেলছে। মানুষ অপরাধ করছে, ভুল কাজ করছে, নরকে ফেলে নাই, পৃথিবীতে ফেলছে যেন আবার সে শুধরাইতে পারে। তাহলে আর্ট ফর আর্ট সেক আর আর্ট ফর, যেই সাহিত্যকর্মে লেখকের উদ্দেশ্য থাকে মানুষকে নৈতিক কোনো মেসেজ দেয়া, এটার নাম আর্ট ফর হিউম্যানিটির সেক। আর কোনো এরকম মানুষকে কোনো ইনস্ট্রাকশন দেয়া, মেসেজ দেয়া যেটার উদ্দেশ্য না, সেটার নাম কি বলো? আর্ট ফর আর্ট সেক। আমি কি বুঝাতে পারছি নাকি? একই একই জি স্যার, আমার কথা বুঝছি। বলতেছো? ওকে, হ্যাঁ, ডান। এবার হলো হোয়াট রোমান্টিসিজমটা কি? এবার আমি রোমান্টিসিজমের সংজ্ঞাটাই হলো ইট ইজ নট অনলি ইমিটেশন বাট ক্রিয়েশন উইথ দ্য হেল্প অফ ইমাজিনেশন। হু ইজ রোমান্টিক? রোমান্টিকটা কারা? আমি একবার জিজ্ঞেস করছিলাম চিটং এ, অদিতির ক্লাস দিয়েছি, বললো যে ক্লাসের মধ্যে ভরপুর ক্লাস, বললাম যে এই বলো, তোমাদের মধ্যে কেউ রোমান্টিক আছো কিনা? একজন হাত দিয়ে বলছে যে আমি রোমান্টিক। বললো যে তুমি রোমান্টিক কেন? বলে স্যার আমি গত মাসে বিয়ে করছি। এটা কেউ রোমান্টিকতার সংজ্ঞা হিসাবে নিছে? ক্লাসের মধ্যে পুরা হুলস্থুল পরিস্থিতি। গত মাসে বিয়ে করছে এই জন্য সে রোমান্টিক। তো আসলে গত মাসে বিয়ে করলে রোমান্টিক হয় না। বা রিক্সা একসাথে বসে দুইজন গত বাদাম, একজন বাদাম ছেলে দিচ্ছে আরেকজন বাদাম খাচ্ছে, এটাকেও রোমান্টিক বলা হয় না। রোমান্টিকের একটা আলাদা সংজ্ঞা আছে। ইট ইজ নট অনলি ইমিটেশন বাট ক্রিয়েশন উইথ দ্য হেল্প অফ ইমাজিনেশন। মনোযোগ দিয়ে শুনো। আগের যুগের সাহিত্যকর্ম, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সাহিত্যকর্মের বৈশিষ্ট্য ছিল অনুসরণ করা, প্রাচীন সাহিত্যিকদেরকে অনুসরণ করা। আর রোমান্টিক পিরিয়ডের মধ্যে হলো তারা অনুসরণ করেছেন কিন্তু নতুনত্ব তৈরি করেছেন। তাহলে ধরো উবার উবার হলো রোমান্টিক। রোমান্টিক মানে হলো যিনি ট্রেডিশনকে অনুসরণ করেন কিন্তু অন্ধভাবে অনুসরণ করেন না, বরং তিনি কি বলো, এটার সাথে নিজস্ব সৃজনশীলতার প্রয়োগ ঘটান। এটার নাম কি বলো? রোমান্টিক। শুধু এটা কাউকে অন্ধভাবে অনুসরণ করে না, বরং নিজস্ব হাই ইমাজিনেশন বা নিজস্ব থিঙ্কিং এর মাধ্যমে নতুন কিছু সৃষ্টি করার প্রয়াস চালান, তাকে বলা হয় রোমান্টিক। ওকে, এবার রোমান্টিক এই এই সময়ের মধ্যে তুমি কয়েকটা কথা মাথায় রাখতে হবে। তুমি 1800, আমার দিকে এবার তাকাই বলো, 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত কোনো ঐতিহাসিক কোনো গুরুত্বপূর্ণ সাল তোমাদের মনে পড়ে কিনা? কি বলতে পারবা কিনা? এনিওয়ান? স্যার রোমান্টিক 1798 সালে রোমান্টিক যুগের যাত্রা শুরু। এরপরে আর কোনো ঐতিহাসিক তারিখ মনে আছে কিনা? শীতের বিদ্রোহ। হ্যাঁ, ফার্স্ট বিপ্লব হয়েছিল 1832 সালের মধ্যে আর কোনো তারিখ মনে পড়ে না? এই দেখো, আমার দিকে দেখো। ফোর্ট উইলিয়াম কলেজ। হ্যাঁ, 1801 সালে, 1801 সালে 18 সাল ফোর্ট উইলিয়াম কলেজ, বাংলা বিভাগ 1801 সাল। আর এরপরে 1829 চলে গেছে কেন সরাসরি? আর কি আছে? ওয়াটারলু যুদ্ধ হয়েছে 1815 সালে ওয়াটারলু যুদ্ধ। এর আরো আগে বলো, 1805 সালে কি ছিল? ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার। এরপরে ট্রাফালগার স্কয়ার নির্মিত হয় 1815 সালে ওয়াটারলুর যুদ্ধ। তারপরে 1829 সালে সতীদাহ প্রথা। 1829 সালে সতীদাহ প্রথা। এরপরে 1831 সালে ওই যে কি না হয়েছে, বাঁশের কেল্লা ধ্বংস। বাসার কেল্লা ধ্বংস। 1801 সালে একটা কথা ভুলে গেছি আমি, আরেকটা। 1801 সালে ইউনাইটেড কিংডম গঠিত হয়। বলো ইউনাইটেড কিংডম মানে কয়টা কয়টা ইয়া? তিনটা। ইংল্যান্ড, 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 ব্রিটেন মানে ব্রিটেন মানে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, এই তিনটার সাথে যুক্ত হয়েছে কে বলো? উত্তর আয়ারল্যান্ড। আরেকজন আছে এই সময়ের মধ্যে, আরো একজন বড় বিখ্যাত একজন কবি ভারতবর্ষে জন্মগ্রহণ করছে। কি বলতে পারবা? নজরুল। কে বলো? উনি তো 1899। সরি, তাহলে ভুল হয়েছে, আমি ভুল বলছি। আবার বলো, কোন কবি সাহিত্যিকের নাম বলতে পারবা এই রোমান্টিক যুগে জন্মগ্রহণ করছেন? তোমরা ওই ওনার নাম কখনো আমার শোনো নাই আমার ধারণা। একজনের নাম হলো মাইকেল মধুসূদন দত্ত। নাম শুনছো কখনো? 1820 সাল।
1824 সাল 1824 সালে, 24 তারও 4 বছর 24 আগে। হ্যাঁ, 1820 সাল যে বলছো, ওই সময়ের মধ্যে একজন কবি জন্মগ্রহণ করছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবার এদিকে তাকাও, এই যে দীনবন্ধু 1824, মিত্র। হ্যাঁ দীনবন্ধু মিত্র, 1824 সালে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করছেন। কথা শুনো, তিনি কিন্তু, তার তো ইংরেজদের প্রতি ভালোবাসা ছিল, জানো, ইংরেজদের রচনা চর্চা শুরু করছিলেন। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে? মাইকেল মাইকেল ইংরেজি মধুসূদন সাহিত্যের বিদ্রোহী কবি কে? রোমান্টিক যুগের লর্ড বায়রন। লর্ড বায়রন। রোমান্টিক যুগের কবি লর্ড বায়রন ছিলেন ইংরেজি সাহিত্যের বিদ্রোহী। তারই সমসাময়িক সময়ে ইংল্যান্ড, ভারতবর্ষে জন্মগ্রহণ করছিলেন কেনা, এটা মাইকেল মধুসূদন দত্ত। তিনি ইংল্যান্ডে চলে গেছেন। হি ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ লর্ড বায়রন। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি লর্ড বায়রন দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তুমি খোঁজ করে দেখো, যেখানেই মাইকেল মধুসূদন দত্তের বায়োগ্রাফি পড়বা, অবশ্যই সেখানে লর্ড বায়রনের নাম আছে। আমি কি ভুল বললাম? না স্যার। তো দেখো, এই যে 1800, তাহলে আমরা মিউট করে ফেলে, দেখো তোমার যা যা আমি বলছি তাটা লেখা আছে। তো তোমার এই রোমান্টিক পিরিয়ডের যে সমসাময়িক চিত্রটা আমরা একটু উপস্থাপন করলাম। কি প্রথমত হলো, এই যে 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছে, তাই না? আর একটা একটা তোমার এখানে আমি একটা কথা স্মরণ করে দিই। জওহরলাল নেহরু বলছিলেন যে দ্য কান্ট্রি ইজ গুড ইফ ইটস ইউনিভার্সিটিজ আর গুড। সেই দেশ ভালো যেই দেশের ইউনিভার্সিটি ভালো। কথাটা কত মহৎ এবং কত সত্য। তুমি মনে রাখবা যে যেই দেশের ভার্সিটির ইতিহাস যত বেশি পুরাতন, সেই দেশ তত বেশি উন্নত সমৃদ্ধ। আমাদের বলো, ইংল্যান্ডে 2টা ইউনিভার্সিটি আছে, মনে আছে কিনা? কোনটা? অক্সফোর্ড অক্সফোর্ড আর এন্ড ক্যামব্রিজ। অক্সফোর্ড আর ক্যামব্রিজ, এই 2টা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করেই কিন্তু তারা এই বিশাল মানে সাম্রাজ্য তৈরি করছে, তাই না? আর আমাদের দেশে বিশ্ববিদ্যালয়ে যেটা আমরা ধারণা করি, এটার গোড়াপত্তন কখন হয় কে বলো? 1921। 1921। এটা 21 এর ভারতবর্ষের কথা বলো, ভারতবর্ষের কথা। 1800 সালে। যে ফোর্ট উইলিয়াম কলেজ, অর্থাৎ তারা ইউনিভার্সিটি ধারণা পাইছে 1200 সাল, 1100 সালের দিকে। আর আমরা তারা এসে বুঝলো যে কলেজ ইউনিভার্সিটি হইতে পারে 1800 সালে, ধারণা দিচ্ছেন, তখনও কিন্তু পুরোপুরি প্রতিষ্ঠিত হয় নাই, এর রূপকল্প পায় নাই। পরবর্তীতে অনেক পরে 1860 সালের দিকে রানী ভিক্টোরিয়ার আমলে আইসা কিছু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। এর আগে ওই কলেজ, ওইটার আন্ডারে কিছু পড়াশোনা হইতো। তো ফলে আমরা যে, বিভিন্ন জায়গাতে হ্যাঁ এই দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়কে প্রাচীনতম ওই বলা হয়। নালন্দা বিশ্ববিদ্যালয় বলো না, নালন্দা কমি মাদ্রাসা বলো। ওই বিশ্ববিদ্যালয়ের যে রূপকল্প ছিল, বিশ্ববিদ্যালয়ের যে মানে অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে বিশ্ববিদ্যালয়ের যে ফ্লেভার নিয়ে বড় হয়েছে, নালন্দার সেটা ছিল না। বলো যে এটা একটা জ্ঞান বিজ্ঞানের একটা অন্যতম একটা পাদপীঠ ছিল, কিন্তু কাঠামোগত ধরো ওই সময় কি ডক্টর স্যামুয়েল জনসন তুমি পড়তেছো ওই সময়, তো ডক্টরেট ডিগ্রি তো কবে থেকে দেওয়া শুরু হয়েছে? এখানে কি ডক্টরেট বলতে কোনো মানে আধুনিক শিক্ষা পদ্ধতির যে ধারাটা, এটা কি নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল? হ্যাঁ, এই জন্য আমি বলছি যে নালন্দা কমি মাদ্রাসা বলতে পারো হয়তো। এটা অনেকটা ওখানে তো স্যার আপনার ধর্ম দীক্ষা দেওয়া হইতো মেবি। ধর্ম দীক্ষা টিক্ষা মানে পড়াশোনার ছিল, কিন্তু ওই যে আধুনিক যে মানে পড়াশোনার যে জেনারেল ধারাটা, ওইটা ছিল না। তো ফলে এই যে দেখো, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগের আর পরের ইতিহাস দেখো। আগে যেমন অন্তত ছিল বাংলাদেশ মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ওইখান থেকে মানুষ স্বপ্ন দেখে উঠছে যে একটা স্বাধীন আমার হওয়া লাগবে, স্বাধীনতার চেতনা ফুটে উঠছে। তো ওই যে ইউনিভার্সিটি, পৃথিবীর সব দেশ দেখো ইউনিভার্সিটি ভালো, দেশ অবশ্যই ভালো। আর আমরা তো উন্নত জাতি, কারণ আমরা বিশ্বের আমরা তো অক্সফোর্ডে আছি, বাংলাদেশে প্রাচ্যের অক্সফোর্ড আছে, তাই না? ওকে, এই জন্য আমরা একটা অন্যতম উন্নত জাতি। আচ্ছা, নাকি? এরপরে দেখো, এই যে দেখো 1801 সালে আয়ারল্যান্ড ওয়াজ ইউনাইটেড উইথ ইংল্যান্ড। 1801 সালে রাজা তৃতীয় জর্জের আমলে রাজত্বকাল ছিল এইটা, গ্রেট ব্রিটেন আয়ারল্যান্ড একত্র হয়, ইউনাইটেড কিংডম গঠিত হয়। তুমি একটু যদি তোমার পিছনে ইতিহাস মনে করাই দেই, এই দেখো ইংল্যান্ডকে নিশ্চয়ই তুমি দেখতেছো, এইগুলো ইংল্যান্ড দেখছো নি? ইংল্যান্ড দেখছো? রানী এলিজাবেথ কত সালে মারা গেলেন? কত সালে মারা গেছেন রানী এলিজাবেথ? কত সালে মারা যাওয়ার পরে একজন কথা বলবা। মারা যাওয়ার 3 সালে মারা যাওয়ার পর একজন কথা বলবা।
মারা যাওয়ার পরে স্কটল্যান্ডে তার ওয়ারিশ পাওয়া গেল, তার ফুফুর ওয়ারিশ। তিনি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুই দেশের রাজা হন, কিন্তু পার্লামেন্ট একত্র হয় নাই। 1707 সালে ইংল্যান্ড স্কটল্যান্ডের পার্লামেন্ট একত্রিত হয়েছিল, সাথে ওয়েলসও যুক্ত ছিল। তাহলে ইংল্যান্ড, মনে রাখবা, ইংল্যান্ড, স্কটল্যান্ড স্কটল্যান্ড এবং ওয়েলস, এই তিনটা মিলে হয়েছে ব্রিটেন অথবা গ্রেট ব্রিটেন। আমি কি ক্লিয়ার করতে পারছি? ব্রিটেন। এই ব্রিটিশদের সাথে এই পুরো আয়ারল্যান্ড যুক্ত হয়, একজন আনমিউট করে বলো কত সালে? 1801 সালে ফলে ইউনাইটেড কিংডম গঠিত হয়। এখন 1922 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরের বছর থেকে পুরা আয়ারল্যান্ড কি আছে, নাকি শুধু এই অংশটা আছে? নর্থ আয়ারল্যান্ড আছে। নর্থ আয়ারল্যান্ড আছে। তাহলে কি হলো, ইংল্যান্ড এইটার সাথে এখন বর্তমানে ইউনাইটেড কিংডমের নাম হলো ইউনাইটেড কিংডম অফ গ্রেট ব্রিটেন এন্ড কি বলো? নর্থ আয়ারল্যান্ড। ওকে। এই যে ট্রাফালগার যুদ্ধ, ওই সময়ের মধ্যে ছিল। ট্রাফালগার স্কোয়ার তৈরি হয়, এখানে যুদ্ধ জয়লাভ করছে। ওয়াটারলুর যুদ্ধে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়। আর বড় কথা হলো যে 1829 সালে সতীদাহ প্রথা চালু হয়। বলো কি চালু হয়? রহিত হয়, সতীদাহ রহিত প্রথা হয়। রহিত রহিত হয়। ঠিক আছে। যদি বলো যে ব্রিটিশ ভারতে ইংরেজদের বড় বড় কিছু অবদান আছে, যেমন শিক্ষা দীক্ষার অবদানের পাশাপাশি এই যে বিধবা বিবাহ প্রবর্তনে ভূমিকা রাখা, বা ওই যে সতীদাহ প্রথা বন্ধ করছেন কে? রাজা রামমোহন নাকি লর্ড উইলিয়াম বেন্টিং? কিন্তু এখানে অন্যতম রাজা রামমোহন রায় অন্যতম কি ছিলেন বলো, এখানে সহযোগিতা করছেন, তাই না? ভূমিকা রাখছেন। উনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে উত্থাপন করেছিল আর কি। হ্যাঁ, রাজা রামমোহন রায় কোন দেশের রাজা ছিল? উপাধি ছিল এটা স্যার, উনি উপাধি ছিল এটা। কেন রাজা উপাধি দেওয়া হয়? কেন রাজা? কারণ তিনি একমাত্র ইংরেজি জানতেন। হ্যাঁ, ফলে তিনি ব্রিটিশদের সাথে নেগোসিয়েশনের জন্য যাওয়ার সময় তার একটা উপাধি দেওয়া হয়েছিল, যে তার নাম হলো রাজা। ওকে, রাজা। স্যার একটা প্রশ্ন, স্যার বিদ্যাসাগর কি আগের মানে অনার্স বা মাস্টার্স এর ডিগনিটি কে বলা হয় নাকি? বিদ্যাসাগর, হ্যাঁ, ওই যে ওই সময় বিদ্যাসাগর একজন না, অনেকে ছিল ওই সময়, একটা উপাধি ছিল বিদ্যাসাগর। হ্যাঁ, আরো অনেকে বিদ্যাসাগর ছিলেন। সলিমুল্লাহ খান স্যারের একটা লেকচার আছে, পাইবা। ওকে, ওনার একটা বই বের হয়েছে, ওটাতে আমি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরপর 1830 সালে ট্রেন, কে যে আনমিউট করে রাখছে আমি বলি। 1830 সালে আমরা ট্রেন চালু হয়, তাহলে ওই ব্রিটিশ শাসন ব্যবস্থার একটা সুফল হলো, হ্যাঁ, ট্রেন। আর আমার ভারতীয় লর্ড ডালহৌসির আমলে কিন্তু 1853 সালে হয়। ওকে, এবার এটা ছিল সমসাময়িক চিত্রটা আমরা জানলাম। এবার আসলে আমরা লিটারেচারের ভিতরে যদি যাই, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস টি কলিজ, যে কথা আমরা আগে বলছি, 1797 সালে লিরিক্যাল ব্যালাডস নামে একটা কাব্যগ্রন্থ প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডের যাত্রা শুরু হয়। ফাইন। এখন এই গ্রন্থে একেবারেই সাধারণ মানুষের ভাষায় কবিতা লেখা যায়, এটা প্রমাণ করছেন পূর্ববর্তী নিউ ক্লাসিক্যাল যুগে কবিতায় জায়গা পেত বীর যোদ্ধা, রাজা রানী, অভিজাত মহলের বাসিন্দারা। তো এখন তোমরা ওই যে আমার বলছিলে একজন কথা, যে শেক্সপিয়রের লেখা কেন, মনে রাখবা এই রোমান্টিকদের আমলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের আগে যত রাইটাররা ছিল, ওদের প্রত্যেকেরই মানে গ্রাহক ছিলেন অভিজাত পরিবারের বাসিন্দারা। শহরের নাগরিকদের জন্য লিটারেচার লেখা হইতো, আম জনতার জন্য, গ্রামের কুলি মোটে মুজুর সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের সাহিত্যের আওতাভুক্ত ছিল না, তারা সাহিত্য পঠন পাঠনের সাথেও ছিল না। সাহিত্য পড়তো কারা বলো? অর্ডিনারি না এক্সট্রাঅর্ডিনারিরা? ঠিক আছে। আচ্ছা, তাহলে ব্যালাড হলো, আচ্ছা ব্যালাড, এখন দুইটা শব্দ আমরা আলোচনা করব সামনে, লিরিক এবং ব্যালাড। লিরিক্যাল ব্যালাড মানে কি মনে রাখবা, যেই কবিতা গান আকারে গাওয়া যায় তার নাম হলো লিরিক। আপাতত একটু জেনে রাখো, পরে আমরা লিটারি টার্মে ব্যাখ্যা করব। বলো লিরিক মানে কি? যে কবিতা কি আকারে গাওয়া যায়? গান আকারে। গান। আবার ব্যালাড মানে হলো এক ধরনের গীতি কাহিনী কাব্য। হৈমন্তী কি তোমরা পড়ছিলা? নিশ্চয়ই হৈমন্তী পড়ছিলা। হৈমন্তী একটা
হ্যাঁ only ও একজন 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 মিউট করলে হবে, একজন, আমি একজনের দায়িত্ব দেই, কে বলবা? আহ, নিশিতা অথবা শিশির, দুইজনের মধ্যে কথা বলো, রিপিট, জি একজন স্যার রিপিট করলে। আছি। বলবা কি, এই যে হৈমন্তী পড়ছি আমরা, হৈমন্তী একটা গল্প পড়ছো, ওই করুণ রসের কোন গল্পকে যদি কাব্যে রূপান্তর করা হয় তার নাম হলো ব্যালাড। যেমন বাংলা সাহিত্যের কিংবদন্তি কিছু ব্যালাড আছে, যেমন ধরো ব্যালাড তুমি পড়তে পারো, হ্যাঁ ওই কবর কবিতা একটা ব্যালাড, কবর কবিতা ব্যালাড। তুমি সুজন বাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ নাম পড়ছো কিনা? এই সুজন সুজন মানুষ পাষাণ নয়, পাষাণ হইলে আঘাতে ফাটিয়া চৌচির হতো, পরাণ কি তাহা হয়, মন শ্বেত নহে কুমড়ার ফালি, যাহারে তাহারে কাটিয়া বিলান যায়, তোমারে যা দিছি অপরে তা যবে জোর করে যাবে, কি হবে উপায় হয়। পড়ছিলে কিনা ওই যে সুজন বাদিয়ার ঘাট, নকশিকাঁথার মাঠ? হ্যাঁ, তো এই যখন এটারে যখন ওই কোন কাহিনী, করুণ রসের বীরত্বের কোন কাহিনীকে যদি গল্প আকারে বলা হয় সেটা উপন্যাস বা ছোট গল্প হবে, কিন্তু যদি এটাকে কবিতা আকারে বর্ণনা করা হয় তার নাম কি বলো? ব্যালাড। যেমন রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিন, আর একটু পরে পড়বা, এই যে বিশাল এক গল্প কবিতা আকারে বলা হয়েছে, তো বড় গল্প কবিতা আকারে যদি বলা হয় তার নাম হলো ব্যালাড। আর কাহিনী কাব্য আর কি এটাকে বলা হয়, কাহিনী কাব্য, গীতিকাব্য, কাহিনী কাব্য। হ্যাঁ, ওই যেমন ময়মনসিংহ গীতিকা টিকা পড়ো না, এই যে এরকম আমাদের দেশে ওই হাজার বছর ধরে মধ্যে কিন্তু বেলার ছিল, দেখবা যে এই যে গ্রামের মধ্যে এসে বিভিন্ন গল্প কবিতা আকারে বলতে থাকতো, এটার নাম বেলার। আর লিরিক মানে হলো ছোট কবিতা, কিন্তু ওই কবিতাটাকে গান আকারে গাওয়া যায়। বলো, ছোট কবিতা কিন্তু কারার ওই লৌহ কপাট ভেঙ্গে ফেল করে পাট, এটাও কিন্তু কি বলো? লিরিক। ইভেন তোমার ওই যে এটা নিয়ে আলোচনা চলতেছে না এখন, ওই যে ধরো আবার বলি, তোমার এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কি? লিরিক। লিরিক এটা কি ছিল, মূলত কি ছিল বলো? কবিতা। কবিতা ছিল। হ্যাঁ, কবিতা, কিন্তু গান আকারে গাওয়া যায়, তার নাম কি বলো? লিরিক। লিরিক। তো লিরিক এবং ব্যালাড দুইটা লিটারেরি টার্ম আমি এখানে তোমার ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, রোমান্টিক এজের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সাবজেক্টিভিটি। আবার বলবেন? আসবে আসবে, আমরা লিটারেরি টার্ম সামনে পড়বো, ওই যে দেখো সি পেজ 229 লেখা আছে, মানে আমরা পানি সামনে পাবো। তারপরে আসো, কবিতায় রোমান্টিক যুগের কবিতার কিছু বৈশিষ্ট্য হলো, এক নম্বর হলো সাবজেক্টিভিটি। সাবজেক্টিভিটি মিনস কবিতা আই এর ব্যবহার, আই মানে কবি নিজে, এর আগে কবির ব্যক্তিগত আবেগ অনুভূতি লিটারেচারে প্রবেশ পেত না। আমি বললে কবির নিজের ব্যক্তিগত জীবন আমরা বুঝতাম না, আমি মানে অন্য একজন বুঝতাম, কিন্তু ইয়ার মধ্যে আমরা আমি বলতে কি বুঝেছি? আমি বললে কবি বললেন যে আমি নিজেই। হ্যাঁ, এরপরে হাই ইমাজিনেশন ছিল, সাদা চাষা ভুষা মুটে মজুর সাধারণ মানুষের ভাষা এই যুগে নিয়ে আসা হয়েছিল। এর আগে সাধারণ মানুষের ভাষা, কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, এগুলো ছিল না। লাভ ফর নেচার, লাভ ফর নেচার পাইবা এখানে, লাভ ফর বিউটি পাইবা, লাভ ফর কমন পিপল, কমন ল্যাঙ্গুয়েজ, সুপার ন্যাচারালিজম এগুলো পাইবা, অর্থাৎ পয়েট অফ নেচার এই যুগে পাইবা, পয়েট অফ বিউটি এই যুগে পাইবা, পয়েট অফ সুপার ন্যাচারালিজম এই যুগে পাইবা। এরপরে উম এখানে তোমার ছিল আরেকটা কথা আমি বলে রাখি, আহ, এখানে এখানে রোমান্টিক যুগের একটা বড় আবিষ্কার একটা ছিল, যে এটার নাম হলো জেমস ওয়েটের স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন মানে কি বুঝছো কিনা? বাষ্প ইঞ্জিন। মনে রাখবা বাষ্পীয় ইঞ্জিন। মনে রাখবা রোমান্টিক যুগে তিনটা আবিষ্কার পৃথিবী পাল্টাই ফেলছে। আমি তিনটা আবিষ্কার নাম লিখে দিছি এখানে। একটা হলো স্টিম ইঞ্জিন, এর আগে তাহলে বোঝা গেল, এর আগে এই এম, এ, এর আগে কি ছিল, মানে রোমান্টিক যুগের আগে যদি এটা ছিল, স্টিম ইঞ্জিনটা 1769 সালে, হ্যাঁ রোমান্টিক যুগের কিছুদিন আগেই স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয়। ফলে সারা দুনিয়াতে ওনারা আগে তত নৌকা দিয়ে, এখন চলতেছে কি দিয়ে বলো? এখন কি চলতেছে? জাহাজ দিয়ে চলতেছে। ওকে, হ্যাঁ। এরপরে সুতার কল যেহেতু প্রতিষ্ঠা হয়েছে, প্রচুর পরিমাণে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে। আর একটা হলো রেল লাইনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা অনেক স্মুথ হয়েছে, মানে অর্থাৎ পুরা ওই ইয়ার প্রভাবটা, মানে ওই যে লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ যেটা আমরা বলি। হ্যাঁ, মরিয়ম কেন আনমিউট থাকে? মরিয়ম কেন আনমিউট? আনমিউট মানে লাল দাগ দেওয়া থাকলে এটাকে বলা হয় মিউট, আমি সবাই মিউট করে রাখছি। মরিয়ম বারবার মিউট করো, হ্যাঁ। মিউট মানে হলো লাল দাগ থাকলে এটাকে বলা হয় মিউট, হ্যাঁ। আর নইলে আবার হেডফোনটা খুলে ফেলো তাহলে চলবে। এখন একটা কথা তোমার জানাই রাখি, এই যে রোমান্টিক যুগের কবিদেরকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারবো। আঙুল দিলে বলো কয় ভাগে? তিনটা। একটাকে বলা হয়
আপনার কথা শোনা যাচ্ছে না? স্যার কল, স্যার আপনার কথা শুনতে পাওয়া যাচ্ছে না। স্যার কলে আছে। স্যারের কথা শোনা যাচ্ছে না। আরে স্যার কথা বলতেছে কলে, স্যার যখন কথা বলে তখন হাত লাড়ায়, তখন বুঝবেন যে স্যার আনমিউট। এই বলো, কয়টা কয়টা ভাগে পাইছো? একটা হলো কয়টা ভাগে, একজন রিপিট করো তো। এক ভাগ। কি কি? কি কি? লেক স্কুল। যেমন ওয়াটসওয়ার্থ ছেলে ওনার হলো ওয়াটসওয়ার্থ এবং কলিজ ওনার হলো লেক স্কুল। আচ্ছা, এরপরে রবার্ট সৌদি, লেইহান্ট, হাজলি, জন কিটস তাদেরকে বলা হয় দা ককনি স্কুল। আর বায়রন, শেলি এবং তাদের অনুসারীদেরকে বলা হয় কি বলো? স্যাটানিক স্কুল। তাহলে তিনটা। হ্যাঁ, এখন আমার বলো তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে কেন লেক পোয়েট বলা হয়? একজন বলো, লেক পোয়েট কেন বলা হয়? লেকের আশেপাশে হ্যাঁ, খুবই মানে ভালো। ধানমন্ডি লেকের পাশে। শেয়ার দিলে ভালো। হ্যাঁ, না না, আগে আমাদের তাকে বলো না, ধানমন্ডি লেকের পাশে এই 32 নম্বর বাসায় থাকতেন, তাই না? না, ওখানে কোনো একটা লেক। কোন একটা লেকে থাকতো, লেকে মানে লেকে মাছ ধরতো এই জন্য। আচ্ছা, এবার শোনো, কেন কেন তাদেরকে লেক পোয়েট বলা হয়। এদিকে তাকাও, এটা দেখতেছো? এটা এটা কি রাঙামাটি না খাগড়াছড়ি বলো? খাগড়াছড়ির মতো। খাগড়াছড়ি মতো না? এই যে এই খাগড়াছড়িতে থাকতেন। খাগড়াছড়ি না রাঙামাটি, কোনটা মনে হয় তোমার কাছে, বলো? এটা কোনোটাই না স্যার, এরকম কোনো একটা জায়গা। আচ্ছা, এরকম একটা জায়গা। রাঙামাটির মতো পানি আছে। রাঙামাটির মতো না। এটা খাগড়াছড়ি বলছে, এটা ভুল বলছে, এটা রাঙামাটি হবে, তাই না? রাঙামাটির এই যে কাছাকাছি এরকম কিছু জায়গা আছে। হ্যাঁ, ওকে, রাঙামাটির সাথে মিল আছে কিছুটা। তো এখানে যেটা পড়লা সেটা হলো এই যে দেখো, দ্য লেক ডিস্ট্রিক্ট ইজ এ মাউন্টেন রিজিয়ন। মাউন্টেন, একজন পড়ে শোনাইতে পারবো নাকি? একটু পড়ো তো একজন, লেক ডিস্ট্রিক্টটা কি? স্যার লেখাটা ছবির নিচে। It হ্যাঁ is a হ্যাঁ, mountain region in northwest England, a popular holiday destination. It is famous for its lakes, forests, and mountains, and its অ্যাসোসিয়েশনস। associations with William Wordsworth and other lake poets. It was designated a UNESCO World Heritage Site in 2017. এরপরে পড়ো। The Lake Poets. The Lake Poets were a group of English poets who all lived in the Lake District of England, United শেষ। Kingdom. আর লাগবে না, আর লাগবে না, একটু এই লাইনটা আবার পড়ে শোনো। লেক পোয়েট কেন বলা হয়? The Lake Poets were a group of English poets who all lived in the Lake District of England. ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তারা বসবাস করতেন, এজন্য তাদেরকে বলা হয় লেক পোয়েট। লেক পোয়েট ক্লিয়ার? ক্লিয়ার কিনা? স্যার তারা গ্রুপ ওয়াইজ থাকতো না স্যার? হ্যাঁ, এবং লেক ডিস্ট্রিক্ট একটা ডিস্ট্রিক্টের নাম, মানে একদম পুরা ইংল্যান্ড থেকে সোজা তুমি এই যে দেখো লেক ডিস্ট্রিক্ট আমি দেখাচ্ছি। ইংল্যান্ড থেকে ওয়াটসওয়ার্থ কোথায় বাস করতেন? লন্ডনটা কই? এই যে লন্ডন, লন্ডন। আর লেক ডিস্ট্রিক্ট কি দেখতেছো? লেক ডিস্ট্রিক্ট, একদম লেক ডিস্ট্রিক্ট দেখো এখানে, এই পাশে কি বলো? স্কটল্যান্ড। তাহলে শেক্সপিয়র বাস করতেন, ধরো আমরা রাঙামাটি আর বার্মা যেরকম বলি না, এরকম। তো এই লেক ডিস্ট্রিক্টটা হলো একদম স্কটল্যান্ডের দক্ষিণ দিকে এবং ইংল্যান্ডের উত্তর দিকে। এই কথা কি তোমার মাথায় আসছে? ওকে, আচ্ছা, তাহলে বলো তো, তাহলে এই দেখো, এটা যে বুঝলা, এটা বোঝার কারণে তোমার কি লাভ হলো? আবার চলো তোমার একটা জিনিস দেখাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটা কবিতা পড়ো, দ্য সলিটারি রিপার।
একাকী শস্য আহরণ করেনি। এই কবিতায় কবি স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলের পাহাড় অরণ্য ঘেরা একটি ফসলি মাঠে, তাহলে স্কটল্যান্ডের পার্বত্য অঞ্চলের পাহাড়ি, তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়ি স্কটল্যান্ডের কাছাকাছি ছিল কিনা? উত্তর করো হ্যাঁ বা না। জি স্যার। বুঝছো না বিষয়টা? তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কোথায় বাস করতেন বলো? স্কটল্যান্ড। লেক লেক ডিস্ট্রিক্ট। স্কটল্যান্ডে বাস করতেন নাকি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে বাস ইংল্যান্ডের করতেন? উত্তর দিকে। উত্তর স্যার দিকে লেক লেক ডিস্ট্রিক্ট। লেক ডিস্ট্রিক্টটা বাংলাদেশের রাঙ্গামাটির মতো। বল বাংলাদেশে কিসের মতো? রাঙামাটির মতো। রাঙ্গামাটি, সুন্দরবন, খাগড়াছড়ি ওই এলাকাটার মতো, একদম পুরো পার্বত্য, হলিডে ডেস্টিনেশন। ওকে, খুব মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। ফলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যদি রাঙ্গামাটিতে বাস করে, তাহলে উনি প্রকৃতি দ্বারা প্রভাবিত ছিলেন কিনা? এত সুন্দর প্রকৃতি, তুমি বুঝো না, মানুষ এখনো ইংল্যান্ডে গেলে তো লেক ডিস্ট্রিক্ট ঘুরে আসে, এত অপরূপ। তোমার একটা ছবি দেখলাম। তো নেচারালি প্রকৃতি তাকে কবি বানাই ফেলছে। হি ইজ এ পয়েট অফ নেচার। কথা বুঝছো? তো কবিতা প্রকৃতি দেখে কেন তার মন ভালো হইতো? তুমি প্রকৃতি দেখে, তোমার এই ছবিটা দেখে তো তোমার ভালো লাগতেছে, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ তোর ভালো লাগবে। দেখো আবার আসো। তাহলে তিনটা ধারাকে আমরা বলছি। হুম, তিনটা ধারা। একটা হলো লেক ডিস্ট্রিক্ট, আরেকটা হলো ককনি স্কুল। ককনিটা হলো এরা জীবদ্দশায় না সবসময় মারা যাওয়া নিয়ে চিন্তা করতো। কারা কারা? তারা ভাবতে পারেনি যে সাউদি, লেইহান্ট, হাজলিফ, জন কিটস এরা একজন বড় কবি হবেন, এরা কখনোই তারা নিজেরাও বিশ্বাস করতে পারেন নাই। এদেরকে মানুষ বলতো যে তেলা পোকাও পাখি, তুমিও কবি, এরকম ধরনের মানুষ আর কি তামাশা করতো। অতএব এরা হলো একটু ছোটখাটো টাইপের কবিতা ছিলেন, কিন্তু মনে করতো না যারা তারা তাদের ইতিহাস মনে রাখবে। তৃতীয়ত হইলো দুষ্ট বাচ্চা। দুইটা আছে, কে কে বলো? বাইরন আর শেলি। বায়রন আর কি বলো? শেলি। শেলি মানে হইলো ধরো তাসলিমা নাসরিন, বুঝছো? এই যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে লিখে ফেলছে স্যাটানিক কিনা, দা কি নেসেসিটি অফ এথিজম, নাস্তিকতার প্রয়োজনীয়তা, ফলে তিনি বহিষ্কৃত হইলেন। আর চারিত্রিক ভাবে অনেক উন্নত মানের কে ছিলেন বলো? শেলি ছিলেন, না, না বাইরন। বায়রন ছিলেন। তো অতএব তাদের গোষ্ঠী বায়রনকে, লর্ড বায়রনকে বলছে যে এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে, এখন থেকে কুকুর আনা নিষেধ। তো ফলে কুকুর আনা নিষেধ করার কারণে পরদিন থেকে সে আনতেছে বানর, তারপরে কি বলে না তোমার, বিড়াল, অন্যান্য যেগুলো নিষেধ। পরে আবার নোটিশ পাল্টাইয়া যে কোনো ধরনের প্রাণী আর কি করা যাবে না বলো, আনা যাবে না, এরকম দুষ্ট বাদর ছিল। তাহলে এদেরকে বলা হয় স্যাটানিক, স্যাটানিক স্কুল অফ পোয়েট। হ্যাঁ, তাহলে তিনটা তিনটা গ্রুপে ভাগ করে দিলাম। ওয়ার্ডসওয়ার্থ কোলরিজ এক গ্রুপে রাখলা, হ্যাঁ, পরে জন কিটস কে এক গ্রুপে রাখলা, একটু দুর্বল। আর একটা হলো কি দুষ্ট কে ছিল বলো? বাইরন। বাইরনের বাইরন। যে যত মনোযোগ দিয়ে শুনবা পরীক্ষায় মনে রাখবা, একটা উত্তর ভুল করবে না, আমি শিওর ইনশাল্লাহ। মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ, ওকে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিষয়ে একটা কথা মনে রাখতে হবে। তার তিনি তো তার জীবনের যত মহৎ কীর্তি ছিল সেগুলো প্রথম জীবনে লিখছেন, কারণ তার শেষের দিকে ছিল, শেষের দিকে একটা রোগ ধরা পড়ছে, রোগের নাম রাইটার। এটাকে বলা হয় রাইটার্স ব্লক। বলো কি বলা হয়? রাইটার্স ব্লক। রাইটার্স ব্লক মানে কি? তখন তারা লিখতে পারে না, মানে লেখকদের এমন একটা সৃষ্টিশীলতাটা স্তর কাজ যখন করে না। তার সৃষ্টিশীলতায় মানে একদম স্তর। ওয়ার্ডসওয়ার্থ যা প্রথমে লিখে পাচ্ছেন, শেষের দিকে তিনি শুধু স্মৃতির মন্থন করছেন। ওকে, তো তার নিয়ে আমরা একটু পড়ি। দেখো তিনি লিখছেন স্যার কি, সুপার ন্যাচারালিজমটা কি? আসবে সামনে, আসো, ওয়েট করো না, সব অতি প্রাকৃত আসবে, এটা এসটি কলেজে আসবে। তাহলে পয়েট অফ নেচার, তাকে কবি শেলী তাকে এই উপাধি দেন। কেন তাকে আমরা পয়েট অফ নেচার বলবো আলোচনা করব। তাকে পয়েট অফ চাইল্ডহুড বলা হয়, লেক পোয়েট বলা হয়। আশা করি আমি বুঝতে পারছি। পায়োনিয়ার অফ রোমান্টিক মুভমেন্ট, তিনি রোমান্টিক মুভমেন্টের গুরু ছিলেন। তিনি ওই যে ওয়ার্ডসওয়ার্থ কলেজ দুইজন মিলে লিরিক্যাল ব্যালান্স লিখছেন, সেজন্য রোমান্টিক পিরিয়ড তৈরি হয়েছে। বিলিভার ইন প্যান্থিজম। প্যান্থিস্ট মানে কি মনে রাখবা, আমরা বলি থিস্ট মানে হলো আস্তিক, যিনি স্রষ্টার অস্তিত্বে স্বীকার করেন তার নাম হলো থিস্ট। যিনি স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করেন না তিনি এথিস্ট। যিনি এক ঈশ্বরে বিশ্বাস করেন তিনি মনোথিস্ট। যিনি বহু ঈশ্বরে বিশ্বাস করেন তিনি পলিথিস্ট। যিনি সবকিছুকে ঈশ্বর মনে করেন অথবা প্রকৃতির সর্বস্তরে ঈশ্বরের উপস্থিতি বিদ্যমান তাকে বলা হয় প্যান্থিস্ট। আমরা মুসলিমরা কি? প্যান্থিস্ট। হিন্দুরা কি বল? হিন্দুরা কি?
আমরা মুসলিমরা বলি প্যান্থিস্ট, মুসলিমরা হলো মনোথিস্ট। হিন্দুদের মধ্যে একজন বলো, তুমি আমরা যে বলো না, এখানে সনাতনের মধ্যে কেউ থাকলে বলো। হিন্দুরা তো সনাতনের ঈশ্বর। সনাতনের মধ্যে বলো, সনাতন হইলে বইলো, অন্যরা বলার দরকার নেই। স্যার আমরা সব এটা বিশ্বাস করি যে সব জায়গায় ভগবান আছেন এবং সব আগে বলো, জীবের মধ্যে ভগবান। মনোথিস্ট নাকি প্যান্থিস্ট না পলিথিস্ট? এক ঈশ্বরে না বহু ঈশ্বরে বিশ্বাসী? স্যার, দর্শন করি সব জায়গায়, কিন্তু ঈশ্বর আমি একজন। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর রাইট। মানে আমাদের মনে রাখবা, হিন্দুইজমের মধ্যেও পৃথিবীর অধিকাংশ ধর্মই এক ঈশ্বরে বিশ্বাসী। তবে একটা বিখ্যাত ধর্ম আছে যেখানে কোনো স্রষ্টার অস্তিত্বই নাই, স্রষ্টার অস্তিত্বকে স্বীকার করা হয় না। একটা বিখ্যাত ধর্মের নাম বলো, 5টা ধর্মের মধ্যে এটা একটা। হ্যাঁ, বুদ্ধিজমের মধ্যে গৌতম বুদ্ধ স্রষ্টা ভগবান বলতে কোনো ধারণাই দেন নাই। ওকে, তোমাদের স্রষ্টা বলতেই ভগবান নামই নাই এখানে, ভগবান শব্দটাই নাই। মানে ভগবান বলতে আমরা যে ভগবান বুদ্ধ বলে, তাহলে কিন্তু কি ওরা atheist? এথিস্ট না, এথিস্ট বলবো কি, এরা একটা বিশ্বাস নিয়ে আছে, যেহেতু স্রষ্টার অস্তিত্ব স্বীকার করে না, তারপরে আমরা তাকে থিস্ট বলি। নাস্তিক তো আর বলি না তাদেরকে, তারা তো ধর্ম মানে। আচ্ছা, তো যাই হোক, আমরা মনোথিস্ট আর পলিথিস্ট হলো পিগমি, ওই যে, আর সরি, এই যে স্কিমো বিভিন্ন কিছু উপজাতি আছে, ওরা হলো তো মনোথিস্ট হইলো যে, মনে রাখবে যে শরীরে, ওরা মনে করে শরীরের RNA DNA বালিকণা ধূলিকণা সবকিছুই স্রষ্টার অস্তিত্ব বিরাজমান, সবকিছুই স্রষ্টা, এই জন্য তাদেরকে বলা হয় প্যান্থিস্ট। উইলিয়াম ওয়াটসন যদিও খ্রিস্টিয়ান ছিলেন, তবে তিনি প্যান্থিজমে বিশ্বাস তারা করেন। হলো বৌদ্ধরা কি কি বিশ্বাস করে স্যার? বৌদ্ধরা শুধু গৌতম বুদ্ধরে বিশ্বাস করে, কিন্তু আমরা যেমন আল্লাহ ভগবান ঈশ্বর বলে কাউকে বিশ্বাস করি, গৌতম বুদ্ধ সেই ভগবান তত্ত্ব থেকে নিজেকে নিবৃত রেখেছেন। ওকে, ভগবান নাই, মানে ভগবান শব্দ নিয়ে তিনি সাইলেন্ট ছিলেন। ওকে, বুদ্ধিজমের মধ্যে কেউ থাকলে আমার বললো, কোনো প্রবলেম হলে। আচ্ছা, হি বিকেম পয়েট লরিয়েট। মনে রাখবা, পয়েট লরিয়েট মানে হলো কোর্ট পয়েট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রাজকবি সভাকবি যেটা, সেটাকে বলা হয় পয়েট লরিয়েট। এটা একটা পরীক্ষার প্রশ্ন। রাজকবি প্রত্যেক রাজার আমলেই আমরা জানি যে প্রথম সভাকবি কে ছিল জানো? ওই যে চার্লস দ্য সেকেন্ড আসছিল না, চার্লস এডমান্ড দ্য সেকেন্ড। স্পেন্সার। না, এডমান্ড স্পেন্সারও ছিলেন, মানে মানে প্রিন্স অফ পয়েট ছিলেন বা এরকম কোর্টিয়ার ছিলেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় চার্লস দ্য সেকেন্ড যখন ক্ষমতায় আসছেন। ওই যে আইসা আইসা জন ড্রাইডেনকে প্রথম তিনি রাজকবি বানাইছেন, কোর্ট পয়েট বানাইছেন, পয়েট লরিয়েট বলা হয় তাকে, প্রথম পয়েট লরিয়েট। তারপরে ইংরেজি দরকার নাই, তার বিখ্যাত আত্মজীবনীর নাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত আত্মজীবনীর নাম হলো দ্য প্রিলিউড। বলো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত আত্মজীবনীর নাম কি? দ্য প্রিলিউড। দ্য প্রিলিউড The মানে হলো Prelude. গ্রোথ অফ আ পয়েটস মাইন্ড, গ্রোথ অফ আ পয়েটস মাইন্ড। একজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কিভাবে কবি হয়ে উঠলেন, ঠিক আছে? আমি কি খেয়াল করে দেখো, আমি কি বর্ডার্স এর কথা আলোচনা করতেছি? আমি কি তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ সিভিল ল নিছেন, এটা আমি বলছি? ইভেন ওয়ার্ডসওয়ার্থের সাথে বিভূষণ মিল পাওয়া যায়, তাও তো আমি বলি নাই। আমি যা বলি তাই তুমি শুধু ধরে রেখো, আমি অনেক জায়গায় স্কিপ করে দেখি, এটা দিন আলোচনা করার দরকার নেই। তাহলে তিনি প্রিলিউড নামে একটা আত্মজীবনী রচনা করেন, মানে কিভাবে, মানে পয়েট অফ এ গ্রোথ অফ এ পয়েটস মাইন্ড, কিভাবে একজন কবি ওয়ার্ডসওয়ার্থ কিভাবে কবি হয়ে উঠলেন সে ব্যাপারে। তারপরে ফেমাস বুকস অফ পয়েমস, তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে। লিরিক্যাল ব্যালাডস, এর মধ্যে আমরা জানি প্রথমটা লিরিক্যাল ব্যালাডস, 23টা কবিতা আছে, 19টা ওয়ার্ডসওয়ার্থ, 4টা বন্ধু তার হলো তার বন্ধু কোলরিজের। তবে লিরিক্যাল ব্যালাডস এর একটা ভূমিকা লিখছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, সেটার নাম কি বলতো একজন, আমি ক্লাসে বলছিলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আবার প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস, হ্যাঁ, এটা আরেকটা বই। এবার চল আমরা কয়েকটা কবিতা নিয়ে আলোচনা করি। তার একটা বিখ্যাত কবিতার নাম হলো, কবিতাগুলোর নাম বলো তারপর আলোচনা করবো। ড্যাফোডিল, তিনটা নেবে, পড়ো কবিতাগুলোর নাম বলো তো একজন, কবিতাগুলোর নাম শুধু বলো। তিনটা নেবে, তারপরে দাঁড়াও নিচে যাই, হ্যাঁ, তারপরে The Solitary Reaper. তারপরে কোডন, ইমর্টালিটি,
তারপরে মাইকেল বা মিকাইল, রিটেন ইন মার্চ, রেভলিউশন এন্ড ইন্ডিপেন্ডেন্স, তারপরে রেইনবো, দ্য এক্সকারশন, লুসি পোয়েমস। ওকে, এখন দেখো আমি এই কবিতাগুলো নিয়ে একটু আলোচনা করবো। যেখানে 1 নম্বর কবিতার নাম হলো ড্যাফোডিল। ড্যাফোডিল কবিতার প্রথম লাইনটা হলো আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড। এটা সিমিলি এর উদাহরণ। এই কথা কি আমি আবারও ব্যাখ্যা করার প্রয়োজন আছে? না স্যার। অ্যাজ লাইক দ্বারা তুলনা করলে এটার নাম সিমিলি। অ্যাজ লাইক দ্বারা তুলনা করলে এটার নাম সিমিলি। তাহলে দ্য কম্পারিজন অফ আনলাইক থিংস ইউজিং দ্য ওয়ার্ডস লাইক অর অ্যাজ নোন টু বি সিমিলি। অ্যাজ লাইক শব্দ ব্যবহার করে যদি কি করা হয় বলো? সিমিলি হয়। হ্যাঁ, তুলনা। as তুলনা দুইটা দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করলে নাম হলো সিমিলি। আচ্ছা, এখন এই কবিতায় কবি ড্যাফোডিলকে বুঝিয়েছেন নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু এ সরো স্ট্রাইকেন হার্ট। তো চলো আমরা একটু ওই কবিতাটা পড়া উচিত। স্যার ড্যাফোডিল কবিতা তাহলে স্যার দুইজন কবি লিখছেন, দুইটা ড্যাফোডিল। হ্যাঁ, 3জন লিখছেন, এর মধ্যে 2জনের নাম মনে রাখবা। একজন হলো কি, একজনের নাম কি উইলিয়াম ওয়াটসন, আর একজনের নাম হলো রবার্ট হেরিক। রবার্ট হেরিক। এখন ড্যাফোডিল কবিতাটা একটু চলো কেন তাকে আমরা পয়েট অফ নেচার বলি, একটা কবিতা তাকে বিশ্লেষণ করি। আই ওয়ান্ডার, মনোযোগ, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। এগুলো কিন্তু বইয়ের মধ্যে নাই, তোমার একটু বুঝিয়ে দিচ্ছি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি একাকী মেঘমালার মতো ভ্রমণ করছিলাম। আই ওয়ান্ডার, এটা কেন সিমিলি? দুইটা ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করা হয়। এখানে বলো কার সাথে কার তুলনা করা হয়েছে? ক্লাউডের সাথে, মেঘমালার সাথে। এই আই হলো আই এর সাথে ক্লাউডের তুলনা করা হয়েছে। দুইটা ডিসিমিলার থিংস তুলনা করা হয়েছে অ্যাজ লাইক দ্বারা, এই জন্য এটা সিমিলি। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভেলস এন্ড হিলস when all at once I saw a crowd, a host of golden daffodils beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মন খারাপ, বিষণ্ণ মনে রাস্তা দিয়ে হাঁটতেছেন। এখন বলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যেই রাস্তা দিয়ে হাঁটছেন, এই রাস্তাটা কি সমতল না পর্বতময়? পার্বত্য অঞ্চল, একদম রাঙ্গামাটির মতো, একদম ওইভাবে তুমি ফিল করো। এটা যদি তুমি ঢাকা শহর কুমিল্লার কথা চিন্তা করো তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ফিল করতে পারবে না। রাঙ্গামাটিতে তুমি সাজেক ভ্যালিতে হাঁটতেছো, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বাড়িটা একদম সাজেক ভ্যালির পাশে, সাজেক ভ্যালিতে। তো ওইখানে উপত্যকার মাঝখান দিয়ে হাঁটতেছেন, কবির মন ভীষণ খারাপ। আই ওয়ান্ডার লোনলি এজ এ, আকাশের মেঘমালা যেভাবে উদ্দেশ্যহীন ভাবে হাঁটাহাঁটি করে, আমি একদিন এরকম হাঁটাহাঁটি করতেছিলাম। হঠাৎ করে হাঁটতে 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 দেখলাম যে কি দেখছো, দেখো দেখো, দেখার বর্ণনাটা কি দেখলো তিনি, দেখার বর্ণনা দিচ্ছেন। এই যে দ্যাট ফ্লোর, হ্যাঁ ওই যে when all at once I saw a crowd, এই আচ্ছা এই দ্যাটটা কোন পার্টস অফ স্পিচ কেউ বলতে পারবে কিনা? আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড দ্যাট ফ্লোটস অন হাই ওভার হিলস এন্ড হিলস। প্রনাউন, হ্যাঁ, কোন প্রনাউন? রিলেটিভ প্রনাউন কাকে বোঝানো হয়েছে? স্যার। ক্লাউড, ক্লাউড। মেঘকে। হ্যাঁ, এই যে মজার করে পড়বা, এই যে আই ওয়ান্ডার লোনলি এজ এ ক্লাউড, আমি একটা ক্লাউডকে, আমি ক্লাউডের মতো ইয়ে করলাম। এই দ্যাট দ্বারা কাকে বোঝানো হইলো? ওই ক্লাউডকেই বোঝানো হইলো, ক্লাউডকে বোঝানো হইলো। তারপরে ওই ওই ক্লাউডটা ফ্লোটস অন হাই ওভার ভেলস এন্ড হিলস, ওই যে উপত্যকা এবং পর্বতের উপর দিয়ে যেভাবে আকাশের মেঘমালা ঘুরে ঘুরে যাচ্ছে, এইভাবেই আমি উদ্দেশ্যহীন ভাবে হাঁটছি। হঠাৎ করে দেখলাম আই স এ ক্রাউড, ভিড় দেখলাম। কিসের ভিড়? এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। কোন কালারের ড্যাফোডিল ফুল দেখছিল তিনিও? গোল্ডেন ড্যাফোডিল। বিসাইড দ্য লেক, লেকের পাশে, বেনিথ দ্য ট্রিজ, গাছের নিচে। আর তারা করছিল কি? ফ্লাটারিং এন্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ, তারা নাচতেছিল, দুলতেছিল। ড্যাফোডিল ফুলগুলা দেখছে অনেকগুলা, দেখা এরপরে বললো যে তারা কেমন, কন্টিনিউয়াস এজ স্টার্স, বুঝছো কিনা? হ্যাঁ, দ্যাট শাইন এন্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, মনে হইলো মিল্কি ওয়ে এর মতো, স্টারের মানে তারকারাজির মতো। দ্যাট স্ট্রেটস ইন নেভার, আর এই বিশাল লাইন, নেভার এন্ডিং লাইন, মানে যেন লাইন ফুরাচ্ছে না, এত দেখলো। বললে হ্যাঁ, অ্যালং দ্য মার্জিন অফ এ বে, বে বরাবর। কি 10,000 saw I at a glance, এক নজরে যেন কত হাজার দেখলাম। হোস্ট বলো। মানে এটা কি? হ্যাঁ, হোস্ট স্যার, এর উপরে ছিল হোস্ট। 10,000 saw এটা না স্যার, ওই যে ফ্লাটারিং এন্ড ড্যান্সিং এর উপরে লাইনটা নেই।
বিসাইড দ্য লেক বেনিথ দ্য ট্রিজ। এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস। আরে ওই হোস্ট হলো তোমার এক গাদা, এক গুচ্ছ, মানে পুরা অনেকগুলার একসাথে হোস্ট বলা, ওই যে এটা কি বলে না, কালেকটিভ নাউন। তো এ পয়েট, আচ্ছা এরপর দেখিও কি বলো, এবার বলো 10,000 saw at a glance। তাহলে ওই ম্যাকবেথের মধ্যে পড়ছো, all the perfumes of Arabia will not sweeten this little hand। কিসের উদাহরণ ছিল? হাইপারবল। হাইপারবল। হ্যামলেট বললো যে 40,000 brothers with all their quantity of love could not make up my sum। তোমার মতো 40,000 ভাইয়ের ভালোবাসা এক পাল্লায় তুললে হবে না। কিসের উদাহরণ? হাইপারবল। এক নজরের জন্য 10,000 দেখলাম, উনি গনছে 1 2 3 এভাবে গইনে গইনে বলছে নাকি আবেগের উচ্ছ্বসিত বহিঃপ্রকাশ? আবেগে। হাইপারবলের উদাহরণ, ঠিক আছে? এটাও পরীক্ষার প্রশ্ন হয়, 10,000 saw at a glance। এরপরে দেখো তাহলে কি, এরপরে দেখো the waves beside them danced that did our sparkling wave glee। এই দেখো a poet could not but be gay। এই দৃশ্য দেখে একজন কবির মন ভালো না হয়ে পারে না। ইন সাচ এ জোকান কোম্পানি, এই ধরনের প্রফুল্ল সঙ্গী নিয়ে। I gazed and gazed but little thought what wealth the show to me had brought। কি সম্পদ আমি নিয়ে আসলাম, ঠিক আছে কিনা? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যখন ফিরে দেখেন ভাবতেছেন যে আমি কি সম্পদ আমি নিয়ে আসলাম। হ্যাঁ, এবার দেখো কি, দেখো কি নিয়ে আসছে, এবার দেখো for oft when on my couch I lie in আর এখানে vacant বারটা কি? হ্যাঁ, বারটা হইলো I gazed and ওই জাস্ট অর্থে আসছে অ্যাডভার্ব। হ্যাঁ, ওকে। বাট হ্যাঁ, ফর when in my, আচ্ছা দেখো ইন ভ্যাকেন্ট কুড নট বাটের সাথে কুড নট বাট। কুড নট বাট স্যার ওটাকে প্রিপোজিশন মানে না, আমি এটা বলে রাখি, ক্যান নট বাট, কুড নট বাট, এটাকে ফ্রেজ বলবা। এটা একসাথে মনে রাখবা। কুড নট বাট, কুড নট হেল্প নিয়ে একটু করে কথা বলতেছি, এটা মনে রেখো। কুড নট বাট আর কুড নট হেল্পের পার্থক্যটা বলবো। কোথায় লাইনটা কই? ইন ভ্যাকেন্ট অর পেন্সিভ মুড, যখন আমি পেন্সিভ মুড, খুব কল্পনা প্রবণ মনে থাকি, আমার যখন শূন্য হৃদয়ে থাকি, দে ফ্ল্যাশ আপন দ্যাট ইনওয়ার্ড আই হুইচ ইজ দ্য ব্লেস অফ সলিটিউড। আসো মূল কথায় আসো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি করছেন, মানে মন খারাপ অবস্থায় ছিলেন, তিনি গেলেন, হাঁটতেছেন উদ্দেশ্যহীন ভাবে, হঠাৎ করে অনেক ড্যাফোডিল ফুল দেখলেন, নাচতেছিল, দুলতেছিল। এইগুলা দেখা তিনি যখন বাসায় আসলেন, তিনি অনুভব করলেন হি ডিডন্ট কাম এলোন, হি কেম উইথ এ জোকান কোম্পানি। তিনি একটা প্রফুল্ল সঙ্গী নিয়ে আসছেন। তিনি যখনই মানে একাকী বসেন, তখনই প্রকৃতির ওই যে ফুলগুলা তার মনে দোলা দিতে শুরু করে। তো কবি বললেন নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার, নেচার হ্যাজ এ সোলেস। যখনই কারোর মন খারাপ থাকে, প্রকৃতির সান্নিধ্য মন ভালো করে দেখে। যেমন ধরো ইভেন প্রকৃতির প্রভাবে তোমার দিনটা ভালো যাবে না খারাপ যাবে। আকাশ রৌদ্র উজ্জ্বল, আকাশ সুন্দর, মানে চমৎকার সমীরণ, এই দিনটা তোমার ভালো কিনা, এই তোমার প্রকৃতি দেখে মন ভালো হয়েছে কিনা বলো। প্রচন্ড মেঘাচ্ছন্ন আকাশ, অর্থাৎ আমার মন প্রকৃতির দ্বারা প্রচন্ড ভাবে প্রভাবিত। আর প্রকৃতি আমাদের মন ভালো রাখে, মন সুস্থ করে, অথবা মন খারাপও করে। আমার কথা বুঝছো? তাহলে এই জন্য ওয়ার্ডসওয়ার্থকে বলা হয় কি বলো? পয়েট অফ নেচার। পয়েট অফ নেচার। এবং হ্যাঁ, আর এই যে বলছিলাম কুড নট বাট আর কুড নট হেল্পের মধ্যে পার্থক্য কেউ বলবা কিনা 1 মিনিটে? বলো। কুড নট হেল্প থাকলে বাধ্যের সাথে, কুড নট বাট আর কুড নট হেল্পের মধ্যে পার্থক্য কি? কুড নট হেল্প থাকলে বাধ্যে আইএনজি হবে এর পরবর্তী বারের সাথে। আপাতত একটু পর্যন্ত মনে রাখো, কুড নট হেল্পের পরে আইনযুক্ত ভার্ব হয়, আর কুড নট বাটের পরে কি হয় বলো? প্রেজেন্ট ফর্ম। দ্বিতীয় কবিতা বেস ফর্মটা বসে। টিনটার্ন এবে, তিনি কবিতা লিখছেন, দ্বিতীয়টা হলো টিনটার্ন এবে। টিনটার্ন এবে মানে হলো টিনটার্ন এবে হলো কি, এবার হলো টিনটার্নের মঠ। এই দেখো টিনটার্নের মঠ, দেখছো কিনা এটা? এই একটা মঠ। তুমি কি সীতাকুণ্ড ধরে গেছো? সীতাকুণ্ডে কোনো মন্দির আছে কিনা? স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির সীতাকুণ্ডে নাকি, না অন্য মন্দির আছে? একটা বিখ্যাত মন্দির আছে, চন্দ্রনাথ। চন্দ্রনাথ।
চন্দ্রনাথ পাহাড়ে স্বর্ণ মন্দির তো বান্দরবনে না ইয়াতে মহেশখালীতে না স্বর্ণ মন্দির? মানে স্যার স্বর্ণ সীতাকুণ্ডে মন্দির নাই? সীতাকুণ্ডে হ্যাঁ বান্দরবনে। সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে স্বর্ণ মন্দির বান্দরবনে স্বর্ণ মন্দির, বান্দরবনে একটা স্বর্ণ মন্দির আছে, আমি নিজে গেছি। রামু স্যার আচ্ছা, রামুতে আছে কক্সবাজার, যেটা সোনালী মহেশখালীর কালারের দিকে। সকল মন্দিরই স্বর্ণ মন্দির। ওকে, তোমার এখন এই চন্দ্রনাথ পাহাড়ে গেছে কবি, সেম চন্দ্রনাথ এই মন্দিরে গেছে, চারিদিকে অপূর্ব প্রকৃতির দৃশ্য। তো কবি মনে রাখবা এই তিনটার্নের মঠ, তিনটার্নের এলাকার মঠ, অর্থাৎ চন্দ্রনাথ, ওই যে সীতাকুণ্ডের মধ্যে যে চন্দ্রনাথ পাহাড় আছে, চন্দ্রনাথের যে মঠ আছে, এরকম সেম। তো কবি এখানে তিনি তার জীবদ্দশায় 3বার গেছেন। শুনো, 3বার, প্রথমবার গিয়েছিলেন বাল্যকালে, তিনি সেইখানে একটা বয়স প্লেজার, একদম বাল্যকালে যেরকম প্রকৃতির সান্নিধ্যে গেলে যেরকম বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছেন, কোনো উপলব্ধি ছিল না। মাঝ বয়সে একবার গিয়েছেন, এবং লাস্ট তিনি শেষ সময় তিনি একবার যখন গেলেন প্রকৃতির সান্নিধ্যে, মানে চন্দ্রনাথ পাহাড়ে, ওই যে তিনটা নেবেতে, তখন তিনি উপলব্ধি করলেন এই প্রকৃতি থেকেই আমার উদয়, এবং প্রকৃতির মধ্যেই আমি কি করব বলো, মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে প্রকৃতির মধ্যে আমি নিজেকে কিছুদিন পরে গ্রাস করবো, আমার প্রকৃতি আমাকে গ্রাস করবে, প্রকৃতি থেকে বিলীন আমার হয়ে উদয় যাবে। হয়েছে, প্রকৃতির মধ্যে আমি বিলীন হয়ে যাব। এই কবিতার মাধ্যমে কবি নিজে একজন ওরশিপার অফ কি বলো নেচার, একদম প্রকৃতি পূজারী হয়ে উঠলেন, এবং তিনি তার বোন ডরথিকে, আবার বলো কাকে, বলো বোনটার নাম কি? ডরথি, বলো বোনের নাম কি? ডরোথি। ডরথিকে বললেন, লাইনটা বলো, কি বললেন? Nature never did betray the heart that loved her. মুখস্থ করো তাড়াতাড়ি, 31 সেকেন্ড সময়। প্রকৃতিকে ভালোবাসলে, যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতি কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করে না। লাইনটা মুখস্থ করো, তারপর বলতেছি। লাইনটা কি বলো? প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কি করে না বলো? বিশ্বাসঘাতকতা করেন। বিশ্বাসঘাতকতা করে না। তাহলে এখন যদি তুমি ওই যে কবিতা লিখবে, এটার নাম কি, কি কবিতা, জলবায়ু পরিবর্তন নিয়ে লিখবা, রচনার শুরুতে কি লিখতে পারো বলো? নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি বিশ্বাসঘাতকতা করে না। আর আমরা প্রকৃতিকে ভালোবাসি না, আমরা কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করি, আমরা গাছ কেটে বলি, আমরা এই সমস্ত প্রকৃতি বিরোধী কাজ করি, ফলে আমাদের উপরে প্রকৃতি কি করে বলো? ভূমিকম্প হচ্ছে, এই যে সমুদ্রের তলদেশ জাগ্রত হচ্ছে, বরফ গলে যাচ্ছে, ওজোন স্তর ফুটিয়ে যাচ্ছে, ক্যান্সার বাড়ছে, এই আর কি। প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি বিশ্বাসঘাতকতা করে না। প্রকৃতিকে ভালোবাসি না, আমরা বিশ্বাসঘাতকতা করি, ফলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ আচরণ করে। ওকে, হ্যাঁ। 3 নম্বর কবিতার নাম হলো দ্য সলিটারি রিপার। বলো কবিতাটার নাম কি? একাকী শস্য আহরণকারিণী। তো ওই আমি তোমারে বলছিলাম কবির বাড়ি কোথায়, ওই যে কবির বাড়ি লেক পয়েন্ট না, লেক ডিস্ট্রিক্ট দিয়ে তিনি যাচ্ছিলেন কোথায় বলো? স্কটল্যান্ডে যাচ্ছিলেন। তাহলে ধরো রাঙামাটি বান্দরবন হয়ে তুমি মিয়ানমারে যাচ্ছ, এরকম যাওয়ার পথে কবি একটা মেয়েকে দেখলেন। ওই মেয়েটা তোমার ওই যে রাঙামাটি এখন এই যে এই ঝুড়ি নিয়ে ফসল তোলে, খেয়াল করছো কি এরকম ঝুড়ি নিয়ে? জুম চাষ। না না না, ঝুড়িগুলো নিয়ে যে ইয়েতে তোলে। জি স্যার, হ্যাঁ হ্যাঁ দেখেছি। হ্যাঁ। তো তো এই ঝুড়ি নিয়ে ফসল তুলতেছে, গান গাইতেছে। তো ফসল উৎপাদন করছে, ফসল তুলছে, গান গাচ্ছে, মেয়েটাও দেখতে ছিল সুন্দর, তার গানও সুন্দর, তার পাশে কোকিলের মানে পাখির কুহুতান, এই প্রকৃতি, পাখি, নারী সবগুলাকে কবি একই উপাদান মনে করলেন, সবগুলাই প্রকৃতির সম্পদ বা প্রকৃতি থেকে আগত। এটা নিয়ে তিনি লিখলেন। বলো কবিতাটার নাম কি বলো? ফেমাস সলিটারি রিপার। বুঝছো কিনা? ওকে, হ্যাঁ। সবগুলোই যেন প্রকৃতির আশীর্বাদ। তাহলে মানুষও প্রকৃতির, মানুষ, পরে পাখি, আর প্রকৃতির যে রূপ, কোনোটাই কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছেদ্য বলো? পুরুষের কথা তো বলেনি, তাহলে আমরা কিভাবে? হ্যাঁ হ্যাঁ, কারে? কবি তো পুরুষের কথা বলে না কিছু, নারী নিয়ে বললো আর প্রকৃতি নিয়ে বললো। নিজেই পুরুষ, তো উনি কেন পুরুষের কথা বলবে? ঠিকই তো আছে, নারী নিয়ে। তুমি তো বলবা, তুমি তো পুরুষ এবং তো এই যে বিউটিফুল হয় না। হ্যাঁ হ্যাঁ, পিওর পুরুষ বিউটিফুল হয় না।
আহ, এই হ্যাঁ হ্যান্ডসাম মানে হয়। হ্যাঁ হ্যাঁ আমি এটা পড়ছিলাম একটা, কেন এটার একটা এই হুমায়ুন আহমেদের একটা কোটেশন পড়ছিলাম কোথায়, আমার 30 সেকেন্ড সময় দাও, আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম ধরো একটু। উম, মানে পুরুষ আর নারীর মধ্যে। স্যার স্যার হ্যাঁ পুরুষ তো দৃষ্টিগত সুন্দর, স্যার হুমায়ুন আহমেদ যেটা বলছিল, হ্যাঁ মানে এরকম কিছু একটা বলছিল। মানে বলছিল যে নারীদের মানে আহ, আচ্ছা খুঁজে পাচ্ছি না, পাইলে তোমার জন্য অনেক পুরুষ কিছু। এমনি সুন্দর, প্রশংসা করার প্রয়োজন হয় না। হ্যাঁ হ্যাঁ মানে অনেক কিছুতেই নারী খুশি হয়, নারী খুশি করার জন্য অনেক কিছু নারীরা লাগে, খুশি অনেক কিছু করতে চকলেট আইসক্রিম কত কিছু লাগে, কিন্তু পুরুষেরা অনেক নারী কিছু লাগে, দেখলেই খুশি হয়ে যায়। নারী দেখলে খুশি হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ 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 ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই বুঝছো কিনা? স্যার হুমায়ুন আহমেদ স্যার স্যার তো মেন এটা কথা স্যার, পুরুষের সৌন্দর্য কখনো উপলব্ধি করে না স্যার। হ্যাঁ তা ঠিক না, মানে ওই ওনার কথাটা খুব মজাদার যে না, একজন নারী অনেক কিছুতেই খুশি করার জন্য অনেক কিছুই প্রয়োজন হয়, আর একজন পুরুষ কি বলো, নারী দেখলেই কি বলো, খুশি। হ্যাঁ ওকে, তো ঠিক আছে তাহলে সলিটারি রিপার। এরপরে হলো কি ওড ওড অন ইমর্টালিটি। তো অমরত্বের গান, এটা হলো ওড অন ইমর্টালিটি, পুরার নামটা হলো ইন্টিমিনেশনস অফ ইমর্টালিটি ফ্রম রিকলেকশনস অফ আর্লি চাইল্ডহুড। কবি এখানে একটা বিষয় খেয়াল করে দেখো, কবি এখানে মনে রাখবা আত্মা অমর, আত্মা অমর। এখানে কবিতার মধ্যে কবি বলছিলেন একটা বিষয়, পুরা চাইল্ডহুড থেকে ইয়াং পর্যন্ত পুরা বিষয়টা এখানে নিয়ে আসছেন। বাচ্চারা যখন দেখবা যে ছোটবেলায় যখন মাঝে মধ্যে হাসে, আবার মাঝে মধ্যে কাঁদে, খেয়াল করছে কিনা নবজাতক বাচ্চা? জি স্যার। হ্যাঁ দেখো ঘুমের মধ্যে। তাহলে তিনি পার্ট অফ ইটার্নালিটি, মানে সে ধীরে ধীরে কি হয়, মানে সে একটা মানে স্রষ্টার একটা লীলা, সে স্রষ্টার সাথে তার ধীরে ধীরে অনেক যোগাযোগ থাকে। সে কবি মনে করছেন যে স্রষ্টার ইশারায় সে কাজ করে, সে কথা বলে, সে হাসে, তার ভিতরে ধীরে ধীরে যখন কি হয়, বড় হইতে থাকে, তখন কার কাছ থেকে দূরত্ব বাড়তে থাকে বলো? স্রষ্টার কাছ থেকে দূরত্ব করতে থাকে। হ্যাঁ থেকে হ্যাঁ 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 ওই ওই কথাটা তিনি প্রথম দিকে তাহলে মূল মুদ্রা কথা হলো যে আত্মা, এই কবিতার মধ্যে তিনি কি করছেন বলো? এই কবিতার মধ্যে তিনি কার অমরত্বের ঘোষণা করেছেন? আত্মা। এবং তিনি বলছেন আওয়ার বার্থ, চাইল্ডহুডের না আত্মার চাইল্ডহুড না, আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ এন্ড ফরগেটিং। এবং জীবনের একটা দর্শন তিনি এখানে উপস্থাপন করছেন। বলো জীবনটা কি? দর্শন জীবনটা হলো একটা ঘুম, আর ঘুমানোর পরে ঘুমের স্বপ্ন দেখা, স্বপ্ন দেখার পরে কি বলো, ভুলে যাও। স্বপ্ন কয় কয় বছর মনে থাকে? তো আমরা তো 99% স্বপ্ন এমনিতেই ভুলে যাই। হ্যাঁ মানে সব ভুলে যাচ্ছে আমরা। জীবনে কত ঘটনা ঘটছে, তুমি কয়টা রিকল করতে পারবে বলো? কত মানে কত ঘটনার সমাহার রিকল করতে পারছি? ঠিক স্বপ্ন যেমন ধরো ঘুম থেকে ওঠার পরে ঘুম দেখছি, তারপরে এরপরে হয়তো দিনটার মধ্যে একটু প্রভাব ছিল, পরদিন আর নাই কিন্তু হাওয়া। জীবনের কত স্মৃতি দেখো সমান মানে ইয়ে গেছে। লাইনটা একটু বলো তো, আওয়ার বার্থ, জীবনের সংজ্ঞাটা কি? আওয়ার বার্থ Our birth is but a sleep and forgetting. এই জন্য মনে রাখবা, যখনই কোনো দুর্বিপাকে পড়ো, মনে রাখবা তুমি একটা স্বপ্নের মধ্যে আছো এখন, এই রাতটা কাটবে, আজকে যাবে, টাইম ইজ দ্য বেস্ট হিলার, পরশু দিন যাবে, শেষ। ওই যে মাঝখান দিয়ে যে 2 দিন আগে যে যুদ্ধ চলছিল, 2 দিন আগে যে এরকম একটা ইয়ে ছিল, এটা তুমি নাই, ভুলে গেছো। আওয়ার বার্থ ইজ এ, আওয়ার কিনা আওয়ার, বলো লাইনটা বলো, আওয়ার বার্থ ইজ বাট Our birth is just a sleep and forgetting. স্লিপ এন্ড ফরগেটিং। জীবনটা হলো কি বলো, একটা ঘুম, ঘুমাইয়া কি বলো, স্বপ্ন দেখছো, এবং সকালবেলা উঠে সেই স্বপ্ন কি বলো, ভুলে গেছো। ওকে, আর মানুষের জীবন এবং মৃত্যুর মাঝখানে সময়টুকু একই, ঘুমের মতোই। কিছু ঘুমের মতোই, হ্যাঁ ঠিক আছে। তো এত সিরিয়াস হওয়ার কিছু নাই, কেউ কিছু বললে একদম পুরা মানে জীবন নিয়ে সিরিয়াস, একদম পুরা সারাক্ষণ টেনশনে থাকা, উদ্বেগ উৎকণ্ঠা, কত ইয়া নিয়ে দরকার নেই। হ্যাঁ ওকে, স্যার এখানে বারটা কি? এই বাট শব্দটা বাট শব্দটা জাস্ট অর্থ অ্যাডভার্ব, লাইফ ইজ বাট এ ওয়ার্কিং শ্যাডো। তাহলে তাহলে আওয়ার বার্থ ইজ জাস্ট এ স্লিপ স্যার এন্ড এটা কি অ্যাডভার্ব? অবশ্যই অ্যাডভার্ব, অবশ্যই অ্যাডভার্ব।
স্যার ওকে, কি যে শিখাইলেন সব লাইনে, এখন আমি পার্টস অফ স্পিচ বুঝতেছি। খোঁজার চেষ্টা করতেছি তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে জি এটা। হ্যাঁ, স্যার। এরপরে হলো, এবার হলো কবিতার নাম হলো এবার কবিতার নাম হলো মিকায়েল বা মাইকেল, বাংলায় আমরা বলি মিকায়েল। মিকায়েল হলো একজন বৃদ্ধ বাবার গল্প। ওনার নাম হলো মিকায়েল এবং তার ওয়াইফের নাম ছিল ইসাবেলা। তো তার একটা পুত্রের নাম ছিল লুক। লুককে বাবা, এই যে মাইকেল, আগেই তার ভাতিজার ঋণ পরিশোধ করতে গিয়ে অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে গেছিলেন। পরে তার ছেলেটাকে পাঠাইছিলেন কোথায় বলো? শহরে পাঠাইছিলেন। কিন্তু তার প্রত্যাশা ছিল তার মানে শহরে পাঠানোর সেই ছেলে তাকে দৈন্যদশা থেকে কি করবে বলো? উদ্ধার করবে। কিন্তু সে সেখানে এটা না করে সে চৌর্যবৃত্তিতে ধরা পড়ে এবং তাকে দেশান্তরী করা হয়। কিন্তু এইভাবে করে এই যে কি বলো, দুর্দশাগ্রস্তর বাবার ইতি ঘটে। তো এই কবিতার মধ্যে কবি একটা বিষয়ে নক করছেন যে কিছু মানুষের ওই যে জন্মই আমার কি বলো, আর জন্ম পাপ। কিছু মানুষ মানে দুর্ভোগের সাথে থাকবে, দুর্ভোগ নিয়ে বড় হবে, দুর্ভোগের সাথে তার সমাপ্তি ঘটবে। ওকে, তাহলে কবিতার নাম হলো মাইকেল, মাইকেল অথবা মিকাইল। হ্যাঁ, তারপরে হলো রিটেন ইন মার্চ। এটাও একটা দেশপ্রেমের গল্প। তো ওই মনে রাখো, কবিতার ব্যাখ্যা লাগবে না, রিটেন ইন মার্চ মনে রাখতে পারো, কিন্তু মনে রাখতে হবে রেইনবো, রেইনবো। আচ্ছা, রেইনবো নামে প্রথমে আগে একটু শোনো, রেইনবো নামে উপন্যাস কে লিখছিল সেটা বলো? D.H. লরেন্স। ডিএইচ লরেন্স। ডিএইচ লরেন্সের বিখ্যাত, ডিএইচ লরেন্স, ডেভিড হার্বার লরেন্স, আধুনিক যুগের বিখ্যাত ঔপন্যাসিক। তার একটা বিখ্যাত উপন্যাসের নাম হলো রেইনবো। সানস এন্ড লাভার্স, লেডি চ্যাটার্লিজ লাভার, রেইনবো। আগে একবার মন দিয়ে আগে রিপিট করো আমার সাথে, বলো সানস এন্ড লাভার্স, পুত্ররা প্রেমিকারা, বলো সানস এন্ড লাভার্স, বলো সানস এন্ড Sanson's লাভার, lover. লেডি চ্যাটার্লিজ লাভার, Lady Chatterley's lover. Lady আরেকটা Chatterley's কি বলো? lover. রেইনবো। এই যে রেইনবো একটা বিখ্যাত উপন্যাস, আমরা পড়বো মডার্ন এজের মধ্যে, ডিএইচ লরেন্সের লেখা। ওকে, এখন কবির বয়স হলো মাঝ বয়সে কবি উপনীত হয়েছেন। কবি রেইনবো দেখার পরে তার বাল্যকালের স্মৃতি মনে পড়ছে। বলো, বাল্যকালে ছোটবেলায় আমরা রেইনবো দেখা, এই রংধনু দেখা, রংধনুর প্রভাব আমাদের মনে কাজ করছে কিনা বলো? রংধনুর সাথে সাথে দৌড়ানো, জি স্যার। রংধনু দেখে কবি বলেন অনেক বছর পরিবর্তন হয়েছে কিন্তু আমার শিশু মন এখনো পরিবর্তন হয় নাই। তাহলে মানুষের এমন একটা মনে রাখবা, মানুষের কিছু কিছু সত্তা যা শৈশবেও থাকে, এটা কখনো এই সত্তা বার্ধক্য পর্যন্ত থাকে। একটা শিশু সুলভ সত্তা মানুষের সবসময় তার হৃদয়ে বিরাজমান। দেখবে যে সে অনেক মেচিউর্ড হয়েছে, তারপরেও তার একটা কিছু মানে চাইল্ডহুড ক্যারেক্টারিস্টিক, শিশু মানে শৈশবের বা শিশুদের যে বৈশিষ্ট্য, এটা তার ভিতরে কি থাকে বলো? বিদ্যমান। মানুষ বয়স বাড়ে, কিন্তু বলো বয়স বাড়লেও সে কি পাল্টাতে পারে না বলো? Childish তার mind. চাইল্ডহুড মানে চাইল্ড লাইক কিছু যে এটিটিউড, চাইল্ড যে কিছু সত্তা তার ভিতরে থাকে, এটা চাইলে মানুষ কি করতে পারে না বলো? তুমি বলো, তুমি দেখো ছোটবেলায় যে কাজটা করতা এখনো করো, এমন কিছু বৈশিষ্ট্য আছে না? জি জি স্যার, স্যার। এই যে ওকে, তারপরে দেখো, তো এটা হলো রেইনবো। মানে কবি দেখো মানে প্রাপ্তবয়স্ক কিন্তু অনেক বড় হয়েছেন, কিন্তু এখনো তার এই এটা এখনো মানে ওরা ছোটবেলায় তিনি এমএস ছিলেন, এখনো যে তিনি পরিবর্তন, বড় হওয়ার পরে তার হৃদয় শক্ত, প্রস্তর কঠিন হয়ে গেছে এমনটা না। তিনি মেচিউর হওয়ার পরেও তিনি ওই রেইনবোর প্রভাবটা বাল্যকালের মতোই ফিল করেন। এক্সকারশন লাগবে না। লুসি পোয়েমস, পরীক্ষার প্রশ্ন হলো লুসিকে নিয়ে কবিতা লিখছেন কে? উত্তর হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লুসিকে নিয়ে কবিতা লিখছেন, এ সিরিজ অফ 5 poems। তার নাম হলো এই লুসি পোয়েমস। অল্প বয়সে মারা গেছেন। এ ইংলিশ গার্ল হু ডাইড ইয়াং, অল্প বয়সে ইংরেজ বালিকা মারা গেছেন। লুসি বড় হইলে কেমন হইতো, লুসি থাকলে কেমন হইতো, এগুলা নিয়ে তিনি লুসিকে নিয়ে স্মৃতিচারণ করে কবিতা লিখছেন, এটার নাম হলো লুসি পোয়েমস। লুসি নামে একটা 5টা কবিতা লিখছে, সিরিজ অফ 5 poems, এই জন্য তার কবিতার একসাথে বলা হয় লুসি পোয়েমস। তো এখন শোনো, আমরা কিছু কোটেশন তারপরে নেই। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুটি অন্তরে। চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা আমরা বলছি প্যারাডক্সের উদাহরণ। নতুন এটা লিটার, এটা আর আমরা চলো পড়ে ফেলি।
প্যারাডক্স মানে কি? জীবনে কি কোনো সময় প্যারাডক্স নাম শুনছো কিনা? প্যারাডক্স শব্দটা আমাদের দেশে পরিচিত, এই শব্দটা কেউ বলতে পারবা কিনা এটা প্যারাডক্স মানে কি? একটা বই পড়ছি আমি প্যারাডক্স। প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ছো? হ্যাঁ, এবার বলো হোয়াট ডু ইউ মিন বাই প্যারাডক্স? একজন জানলে বললো, না জানলে বলা দরকার নেই, আনমিউট করে বলো। হ্যাঁ, দোদুল্যমানতা। দুদুল্যমানতা প্যারাডক্স কেমন? যেমন আমরা পানি আর ডায়মন্ডের কথা চিন্তা করতে পারি, পানি আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু আমরা পানির দাম খুব কমে পাই, পানি খুব কম দামে পাই। আবার ডায়মন্ড একদমই দরকার নেই, ওটা অনেক বেশি দামে আমাদেরকে নিতে হয়। আচ্ছা, প্যারাডক্স, দোদুল্যমান আমরা। আমার কাছে মনে হচ্ছে না। আমি বলবো হ্যাঁ, প্যারাডক্স। এই না, তাহলে আমারে বুঝাই বলো এটা কিভাবে প্যারাডক্সের উদাহরণ। এই যে চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, এটা কিভাবে প্যারাডক্সের উদাহরণ? চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান হচ্ছে যখন চাইল্ডটা কয়েকদিন পরে যখন সে যে বড় হবে, সে তার বাবাকে রিপ্রেজেন্ট করবে। আবার সে অনেক সময় তার বাবার প্রতিনিধিত্ব করতে পারে যখন তার বাবার অনেক বয়স হবে, বা বাবার হ্যাঁ, আচরণ তার মধ্যে আসবে। এভাবে একটা মানে বাবাকেই রিপ্রেজেন্ট করা না হচ্ছে। না না, বিষয়টা এমনটা না। কিন্তু এটা অদ্ভুত কথা, তারপরে ঠিক মনে হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটাই কিছুটা বলছো। প্রথম প্যারাডক্স হলো ওইটা যেটা শুনলে প্রথমে মনে হবে ইলজিক্যাল, ইটস ভেরি ইলজিক্যাল, এটা হতেই পারে না, এটা একটা কন্ট্রোভার্সিয়াল কথা। একটু গভীরভাবে চিনবা, মনোযোগ দিয়া ভাববা, তখন তোমার কাছে এটা লজিক্যাল মনে হবে। শুনলে মনে হবে প্রথমেই লজিক্যাল, একটু ভাবলে, গভীরভাবে চিন্তা করলে মনে হবে লজিক্যাল। এটার নাম প্যারাডক্স। জি স্যার, পানি যে আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, ওইটা তো আমরা অনেক অল্প দামে পাই, এটা ইলজিক্যাল না? ডায়মন্ডের তুলনায় এত ইম্পর্টেন্ট জিনিস কম দামে পাচ্ছি। আবার বললাম, মোট কথা হলো যে ওইটা হলো শুনলে মনে হবে ইলজিক্যাল। হ্যাঁ, ডায়মন্ডের তুলনায় আমরা যখন পানি খুব কম দামে পাই, এটা তো আমাদের কাছে ইলজিক্যাল লাগতে পারে, যে এত ইম্পর্টেন্ট জিনিস কেন এত কম দামে আমরা নিতে পারছি, শিওর বা শিওর, হ্যাঁ, কেন এত ওইভাবে ইজি। ব্যাখ্যা করলে ঠিক আছে। হ্যাঁ, স্যার আমি একবার বলবো স্যার। প্যারাডক্স হচ্ছে স্যার মূলত এমন কিছু উক্তি বা তুলনা যেটা সত্য মিথ্যা বলা যাবে না, সিদ্ধান্ত আসা যাবে না, তবে গভীরভাবে চিন্তা করলে একরকম হয়, আবার অন্যরকমও মানুষ ভাবতে পারে। অর্থাৎ প্রথমে শুনলে একটা রকম মনে হবে, ভাবলে অন্য। যেমন আমি বলি চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান কি বললেন? ধর বাংলা অর্থ বলি, ঘুমিয়ে আছে শিশুর পিতা। শিশুর মধ্যে শিশুর পিতা ঘুমাইয়া আছে, আমি পুরো ওরে জ্যাকেট ট্যাকেট খুলে শিশুরে চেক করলাম, বললেন কি ফাও কথা বলেন মিয়া, তার মধ্যে কোনো বাপ খুঁজে পাই নাই আমি। ইলজিক্যাল কথাবার্তা বললেন, রাইট। কিন্তু যখন আমি অন্তর্দৃষ্টি দিয়ে তাকাই এবং একটু গভীরভাবে দেখি, কি যে ও সেই তো তার পরবর্তী প্রজন্মের কি বলো কর্ণধার। তাহলে প্রথম আমরা পর্বের সামনে অনেকগুলো উদাহরণ পড়বো প্যারাডক্সের। প্রথমে শুনলে মনে হবে এটা মনে হয় একটু কন্ট্রোভার্সিয়াল, সেলফ কন্ট্রাডিক্টরি স্পিচ, মনে হবে যেন একটু স্ববিরোধী কথা, বুঝছো কিনা? কিন্তু যখন আমরা পেশেন্স ইজ বিটার বাট ইটস ফ্রুট ইজ সুইট পাইবার সামনে, ধৈর্য তিক্ত কিন্তু ফলাফল মধুর। আরে বললেন তিতা কথা, আবার বলতেছেন ফল মধুর। তিতা জিনিসের ফল আবার মধুর কিভাবে হয়? প্রথমে শুনলে মনে হবে ইলজিক্যাল, ভাবলে পরবর্তীতে ভাবলে লজিক্যাল মনে হবে, এটার নাম প্যারাডক্স। আপাতত একটু জেনে রাখো, পরে পড়বো। অল এট ওয়ান্স আই স এ ক্রাউড এ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, এটা কি ড্যাফোডিল কবিতা থেকে নেওয়া হাইপারবোলার উদাহরণ? কথা ক্লিয়ার কিনা? জি স্যার। নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি কখনোই বিশ্বাসঘাতকতা করে না। এটা ডরোথিকে, কবি তার বোন ডরোথিকে তিনটা নেবে কবিতায় ডরোথিকে উপদেশ দিয়েছিলেন, মনে থাকবে কিনা? জি স্যার। আচ্ছা, এটা মনে রাখতে পারো নাও রাখতে পারো। কবিতার একটা সংজ্ঞা কবি প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস এর মধ্যে দিয়েছেন। কবিতাটা কি? কবিতাটা হইলো, মনে রাখবা, কবিতা তুমি চাইলে আমরা কবিতা লিখতে পারবো না। কবিতাটা হইলো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ কি বলো? পাওয়ারফুল ফিলিং। তো স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং মানে হৃদয়ের, শুনো কবিতাটা কি ওয়ার্ডসওয়ার্থের ভাষায়, হৃদয়ে আবেগ, নদীতে পানি প্রবাহিত হয়, কোনো সমস্যা নেই, নদীর দুই কূল উপচে যখন পানি প্রবাহিত হয় সেটার নাম হলো কবিতা। অর্থাৎ হৃদয়ে আবেগ প্রবাহিত হয়, কিচ্ছু না, হৃদয়ের দুই কূল উপচে যখন আবেগ প্রবাহিত হয়, উপচে পড়ে, উপচে পড়া ওই আবেগের লিখিত ভার্সনটা নাম হলো কবিতা। তাহলে পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং। শক্তিশালী
আবেগ যখন, বুঝছো কিনা, আবেগের শক্তিশালী স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ, এটা হলো কি বলো কবিতা। অর্থাৎ কবিতা জোয়ারের মতো, ভাটার মতো, জোয়ার ভাটার মতো অবধারিত, যার ভিতরে এরকম ধরনের সত্তা থাকে। এটা একদম মানব জন্মের মতো কবিতা, এক ধরনের, তাও একজন সন্তান প্রসবের মতোই যেন কবিতা তিনি প্রসব করেন। এটা তিনি ধরে রাখতে পারেন না। আর চাইলেই তিনি কবিতা লিখতে পারেন না। একজন স্বভাবজাত কবি চাইলেই কবিতা লিখতে পারেন না। আর যখন তার ভিতরে কবিতা আসে, তিনি নিজেকে কি করতে পারেন না বলো, নিবৃত করে রাখতে পারেন না। কথা বুঝছো? তাহলে এই কবিতার সংজ্ঞাটা কোথায় দিচ্ছেন বলো? Lyrical ballad. তাহলে লিরিক্যাল ব্যালাডস এবং প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস একই বই না দুইটা বই? দুইটা বই। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। এই দেখো, এই একটা মজার লাইন দ্য সলিটারি রিপারের মধ্যে বলছিল, দ্য মিউজিক ইন মাই, এই যে যখন কবি যাইতেছেন কোথায়, স্কটল্যান্ডে যাচ্ছেন, হ্যাঁ, তো এরপরে এই গান টান শুনে, হ্যাঁ, কবি খুব প্রফুল্ল হয়ে গেছিলেন। লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর, লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। কিন্তু কিছুদিন পর, কয়েকদিন পরে কবি কি সেই স্মৃতি মনে রাখতে পেরেছিলেন? না তুমি রাস্তা দিয়ে এটা যাচ্ছ, কি সুন্দর মিউজিক, এটা তো গানের মধুর দৃশ্য দেখছো, সুন্দর একটা কোনো দৃশ্য দেখে অবাক হয়ে গেছে, তোমার হৃদয়ে ভালো লাগা কাজ করছে। একদিন, 2 দিন, 3 দিন পরে কি এই স্মৃতি আবার স্মৃতিচারণ করে তোমার মনে থাকে? মনে থাকে না। ওই যে সেম, এই যে ওটুক মর্টালের মধ্যে জীবন হলো ঘুমানো, ভুলা যাওয়া, কত ঘটনা ঘটে সব ভুলে গেছি। ঠিক আছে, হ্যাঁ, ওকে। তারপরে হলো কি, লাইনটা এই একবার জন্য বলো। তো আমরা সুস্থ আছি, আর মনে থাকলে তো পাগল হয়ে যেতাম স্যার। একবার ভুলে যাওয়াটা একটা আশীর্বাদ, ভুলে যাওয়াটাই আশীর্বাদ। ফরগেটিং ইজ ব্লেসিং। আল্লাহ ভোলাই দেন, না নইলে তো মানুষ, ধরো তোমার প্রিয়জন, আপনজন, কাছের মানুষ মারা গেছেন, তুমি যে প্রথম দিন যেভাবে শোক প্রকাশ করো, যেভাবে হাহাকারটা থাকে, ধীরে ধীরে কি একটু কমে কিনা? যে আল্লাহরই তো মানব, পৃথিবী টিকতো না তো। লাইনটা বলো, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। যদি বলো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সবচেয়ে বেস্ট লাইন কোনটা, বলো, লাইনটা একটু পরে শোনো, বলো। The best portion of a good man's life, his little, nameless, unremembered act of kindness and love. স্যার বলছে বাকিটুকু দেখা যাচ্ছে না। একজন ভালো মানুষের সবচেয়ে উৎকৃষ্টতম অংশ কোনটা? বলছে যে হিজ লিটল নেমলেস আনরিমেম্বার অ্যাক্ট অফ কাইন্ডনেস, যেই ভালো কাজের জন্য সে কখনো পুরস্কৃত হয় নাই, তাকে পুরস্কারও দেওয়া হয় নাই, ভাও পান নাই, কিছু পান নাই। তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ মোটরসাইকেলে, শ্যামলিতে দেখলা যে তুমি একটা ইটের টুকরা মাঝখানে পড়ে আছে, তুমি কল্যাণপুর পর্যন্ত চলে গেছো, মনে করলা যে আরেক কেজি ধাক্কা খায়, আবার মোটরসাইকেল ঘুরে আইসা আবার এখানে এসে ইটের টুকরাটা সরাই চলে গেছো। সরকার তোমাকে পুরস্কার দেয় নাই, পুলিশও দেখে নাই, রাস্তার কেউ দাঁড়াইয়া তোমার দাঁড়াইয়া সালাম দেয় নাই, কিছু দেখে নাই, চলে গেছো। লিটল নেমলেস আনরিমেম্বার অ্যাক্ট অফ কাইন্ডনেস এর লাভ। বুঝছো কিনা? তুমি ভালো কাজ করতেছো যেটা দেখতেছে না কেউ। মনে রাখবা, এটাই একজন ভালো মানুষের সর্বোৎকৃষ্ট অংশ। পর্দার অন্তরালে মানুষের অগোচরে ভালো কাজ করতেছো, এটার জন্য কোনো রিওয়ার্ড নাই। এটা একজন ভালো মানুষের সর্বোৎকৃষ্ট অংশ। ক্লিয়ার? লাইনটা আরেকবার বলো, কি চমৎকার কথা। লাইনটা বললে একদম ইয়ার মধ্যে লেখা রাখবা, খাতার উপরে, বাণী চিরন্তনী। লাইনটা আরেকবার বলো, দ্য বেস্ট পোর্শন অফ এ গুড ম্যানস লাইফ, একজন ভালো মানুষের উৎকৃষ্টতম অংশ হলো, তার উৎকৃষ্টতম অংশটা হলো কি বলো, তার ছোট, নামহীন এবং কি বলো অস্বীকৃত, আনরিমেম্বার, যেটাকে তিনি মনে রাখেন না, মনে না রাখার মতো, মনে না রাখেন না এমন ছোট ছোট কি বলো মহৎ এবং ভালোবাসা এবং মহৎ কাজগুলা। অর্থাৎ এমন মহৎ কাজ এবং ভালো কাজ, প্রেমময় কাজ, ভালো কাজ, যেটার জন্য, যেটা ছোট, যেটার জন্য তিনি পুরস্কৃত হন না, যেটা তিনি মনেও রাখেন না। ওকে, এটা হলো কি বলো, একজন ভালো মানুষের সর্বোৎকৃষ্ট অংশ, হ্যাঁ, জীবনের। ওকে, এখন এভরি গ্রেট পোয়েট ইজ এ টিচার।
এখন একটা তোমার একটু কথা বলে লিখি, ওয়ার্ডসওয়ার্থের মতে প্রসেস অফ পোয়েটিক ক্রিয়েশনটা কি? ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে একজন মানুষ চাইলেই কবিতা লিখতে পারেন না। কবিতার 4টা স্তর থাকে। একটা হলো কবিতা লেখার 4টা স্তর, সাহিত্য লেখার 4টা স্তর: অবজারভেশন, রিকলেকশন, মেডিটেশন, কম্পোজিশন। আমার দিকে তাকাও। আমি চাইলেই কিন্তু কবিতা লিখতে পারবো না। কবিতার কয়টা ধাপ থাকে একজন বললো তো, কয়টা স্তর? প্রথমে হলো অবজারভেশন। কবি নিশ্চয়ই ওই ঘটনাটা দেখেছেন বা শুনেছেন। কবি দেখলেন যে একজন মানে ধরো মানে শুটেড বুটেড একজন ব্যক্তি একজন কুলিরে ধাক্কা দিয়ে ফেলাই দিছে। কি করছেন বলো? এমন একটা দৃশ্য দেখছেন, ধর একজন জমিদার একজন কুলিরে ধাক্কা দিচ্ছেন রেল লাইনের পাশে। কথা কি বুঝতেছো? এটা কে দেখছেন বলো? নজরুল দেখছেন। তিনি কি এটা দেখে কবিতা লিখছেন? এটা কি দেখে কবিতা লিখছেন? না, রিয়েলাইজ করো। না, দেখছেন, অবজারভেশন দেখছেন। দেখার পরে কি করলেন বলো? দেখার পরে কি করছেন? রিকালেকশন। অবজারভেশন। হ্যাঁ, এরপর তিনি বাসায় গেছেন। বাসায় যাওয়ার পরে এই এই কথাটা, এই দৃশ্যটা তার মাথার মধ্যে ঢুকছে। এই দৃশ্য তার মধ্যে কি আসছে বলো? প্রবেশ করছে, তাই না? তারপরে এবার তিনি মেডিটেশন করলেন। কিরে, এইভাবে কি তুলে এরকম জমিদাররা এরকম সবসময় হ্যাঁ দেখলেন যে বছরের পর বছর, যুগের পর যুগ এইভাবে তারা অত্যাচারিত, নিপীড়িত। পরে লিখলেন, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমন করে কি জগৎ জোরে মার খাবে দুর্বল। প্রথমে কি ছিল কবিতাটাতে বলো? কবিতা লেখার প্রথম প্রক্রিয়াটা কি ছিল? অবজারভেশন। পরে কি ছিল? রিকালেকশন। স্মৃতিচারণ। তারপরে কি ছিল? এমন করে কি মেডিটেশন। দেখছেন, আরে জগৎ জুড়ে কি মার খেতেছে। মেডিটেশন একটা। ধান কাটে গেছেন, ধান কাটছেন, দেখলেন রবীন্দ্রনাথ দাঁড়াই আছেন, কৃষকের নৌকা ভরাট করে ফেলছেন। ভরাট করার পরে দেখে যে কৃষক আর দাঁড়াইতে পারতেছে না। কৃষক আর কি করতে পারতেছে না, নৌকায় ওঠার জায়গা নেই। তাহলে কি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, তাই না? এই যে, তাহলে তিনি লিখছেন, এটাই হলো প্রসেস। তাহলে আমি কি ক্লিয়ার? স্যার আজকে আর দিন না স্যার। শেষ। আগামী ক্লাসে আমরা শেষ করব কোনটা? তাহলে হোয়াটসঅ্যাপ তো বুঝছো? হোয়াটসঅ্যাপ শেষ তো। আগামী ক্লাসে আমরা এক মিনিট সময় দাও, 1 মিনিট, আরো 1 মিনিট সময় নেবো, 1 মিনিট। হোয়াটসঅ্যাপ এর পরে আছে আমাদের কি, একটু মিউট করো। কোল্ড্রিজ আগামী ক্লাসে এসটি কোল্ড্রিজ শেষ করব, ভালো করে পড়ে এসো। তারপরে আমি বলতেছি এসটি কোল্ড্রিজ, তারপরে শেষ করব পিবি শেলি, তারপরে জন কিটস, ঠিক আছে? এই 3জন, উইলিয়াম ব্লেক এবং লর্ড বাইরন, প্রত্যেকটা নিয়ে শেষ করব। হ্যাঁ, লর্ড বাইরন। এর মধ্যে একটু মনে রাখো, চার্লস ল্যাম্ব, নাম শুনছো? চার্লস ল্যাম্ব, শুধু এই নামটা বলে রাখো, 6 নম্বর। এই বাকি 4জনের নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। চার্লস ল্যাম্ব উনি ছিলেন একজন প্রাবন্ধিক। উনি এলিয়া ছদ্মনামে লিখতেন। তার বিখ্যাত রচনার নাম হলো টেলস ফ্রম শেক্সপিয়র, আর কিছু না। হি ওয়াজ এন ফেমাস এসেইস্ট। বলো, চার্লস ল্যাম্ব কি ছিলেন? এসেইস্ট ছিলেন। উইলিয়াম হাজলিট, তিনিও একজন এসেইস্ট ছিলেন, প্রাবন্ধিক ছিলেন। উইলিয়াম হাজলিট, হ্যাঁ, তিনি লিখছেন স্পিরিট অফ এজ নামে একটা বই লিখছেন, স্পিরিট, ঠিক আছে? আর আর হলো লর্ড বাইরন আগামী ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। আগামী ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। আর হলো লাস্ট হলো জেন অস্টিন। তিনি রোমান্টিক যুগের নারী লেখিকা ছিলেন। নারী লেখিকা, একমাত্র এন্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট, একমাত্র নারী লেখিকা। 2জন ছিলেন, এর মধ্যে তিনি ছিলেন ঔপন্যাসিক। আর শেলির স্ত্রী ছিল মেরি শেলি, এটাও আমরা জানবো। তাহলে জেন অস্টিন, তিনি হলেন অ্যান্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট। তার বিখ্যাত উপন্যাসের নাম হলো প্রাইড এন্ড প্রেজুডিস। প্রাইড এন্ড প্রেজুডিস এর নায়িকার নাম হলো মিস্টার ডার্সি, নায়কের নাম মিস্টার ডার্সি, নায়িকার নাম এলিজাবেথ বেনেট। সেন্স এন্ড সেন্সিবিলিটি, ইমা, ম্যানসফিল্ড পার্ক, পারসুয়েশন, এগুলো হলো তার বিখ্যাত। তবে শ্রেষ্ঠটা মনে রাখতে হবে। বলুন নাম কি? প্রাইড এন্ড প্রেজুডিস। ওকে, তাহলে আমি আপাতত আজকে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ,
কবির নাম পড়ছো। চার্লস ল্যাম্ব এবং উইলিয়াম হাজলিট তারা কি ছিলেন? famous essayist, অ্যাসিস্ট। উইলিয়াম হাজলিটের একটা বিখ্যাত গ্রন্থের নাম হলো স্পিরিট অফ এজ। আর একজন নারী ঔপন্যাসিক, অ্যান্টি রোমান্টিক নভেলিস্ট, ওনার নাম কি? Jane Austen. জেন অস্টিনের বিখ্যাত উপন্যাসের নাম কি? Pride and Prejudice. প্রাইড এন্ড প্রেজুডিস। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে এছাড়াও আছে সেন্স এন্ড সেন্সিবিলিটি, ম্যান। বইটা পাওয়া যাবে? খোঁজ করে দেখো, এটা আর সম্পর্কে আমি বলতে পারবো না। অথবা যে কোনো শীট আছে, লতিফ স্যারের বই আছে, বইগুলোর নাম দেখলে তো হবে, গল্পটা বলে দিচ্ছি। হ্যাঁ, আপু সেটাতে নাম্বার কোশ্চেনে একটু প্রবলেম ছিল। বলো। আর বই মার্কেট আউট। স্যার এটা কনফিডেন্সে গেলে স্যার পাওয়া যায়, আমি কনফিডেন্স পেয়ে গেছি। যে কোনো জায়গায় ম্যানেজ করে ফেলো। আর কোনো প্রশ্ন আছে কিনা? একজন বলছে আপনি কি অসুস্থ? এই অসুস্থ না, আমি বলি রাতে আমি ঘুমাচ্ছি 2টার দিকে, আবার ওই যে 2টা 2:30 বাজছে, পরে সকালে ফজর নামাজ পড়ে, তোমরা যখন প্রথম গ্রামারের ক্লাস নেই তখন কিন্তু এখানে আমাদের ফজর আজানের একটু পর নামাজ পড়ার পরে আবার ক্লাস নেই, এই আর কি। এখন আবার গন্তব্য। ওকে, ঠিক আছে। স্যার 57 নাম্বার কোশ্চেনে প্রবলেম ছিল। আমি বুঝিনি, কে? হ্যাঁ বলো। স্যার 57 নাম্বার কোশ্চেন আছে, ইন শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডি দ্য হিরো ইজ এ হাই র্যাঙ্কিং ম্যান। উত্তরটা আসলে বি দেওয়া আছে, এ হাই র্যাঙ্কিং ম্যান। এটা কি স্যার ঠিক আছে? আমি একটু কনফিউজড। হাই র্যাঙ্কিং ম্যান কে? শেক্সপিয়ারের ট্র্যাজেডিতে হাই র্যাঙ্কিং ম্যান হবে? ট্র্যাজেডি। হ্যাঁ, সবাই তো ওথেলো, ম্যাকবেথ, সব হাই র্যাঙ্কিং না? জি স্যার, জি স্যার, শিওর তো? জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, স্যার ইনশাআল্লাহ। আপনি বইটা আবার মানে আবার কেন লিখতেছেন না? বইটা তো চাইলে তো আপনি আবার লিখতে পারেন। ওই বইটা তো আপনারই, চাইলে আরেকটা বই লিখতে পারেন। দেখি, আমি এটা টার্গেট আছে এখন, বিকল্প চিন্তা করতেছি। ওয়েট করো, ইনশাআল্লাহ সামনে টার্গেট আছে। স্যার আপনার সাথে একটু পার্সোনালি যোগাযোগ করতেছে, কিভাবে করব? আমার নাম্বারে ফোন দিও। নাম্বার ওই যে শীটে দেয়া আছে, দেখো, শীটটাতে দেখা আছে। আচ্ছা ঠিক ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ। ঠিক আছে। স্যার আপনার নোটটা দিচ্ছেন গ্রামারের ওইটা, নোটটা আর ছিল বলে এখন যেটা ডিসেম্বরের নোটটা শেষ। ক্লাস নোটটা চলতেছে স্যার, যেটা পাওয়ার আছে না হ্যাঁ, কি? স্যার, আপনি যে ক্লাস নোটটা দিলেন এখন, মানে এখন যে যেটা দিতেছেন ক্লাস নোট, এইটা আর ওই যে বইটা ফুল বইটা দিছেন, দুইটা স্যার পার্থক্য আছে মনে হচ্ছে। আমি হ্যাঁ, লেকচারে পার্থক্য